আচ্ছা, তো ফ্রিল্যান্সিং জিনিসটা কি? ফ্রিল্যান্সিংটা হচ্ছে আসলে ইন্ডিভিজুয়ালি কাজ করা কোনো একটা মার্কেট প্লেসে অথবা কোনো একটা ক্লায়েন্টের জন্য। বেসিক ডিফারেন্সটা কি অনলাইন এবং অফলাইন জবের সাথে? কেউ একজন বলো তো। জি ভাই ভাইয়া। আমি বলবো। হ্যাঁ বলো। জি ভাই, ফ্রিল্যান্সিংটা হলো আসলে দূরে বসে কোনো একটা ক্লায়েন্টের কাজ করে দেওয়া এবং তার মাধ্যমে আর্নিং করা আর কি। রাইট, মানে আমি ইন্ডিভিজুয়ালি কাজ করব, আমার একটা ল্যাপটপ থাকবে, আমার একটা পিসি থাকবে এবং আমার একটা নেট থাকবে, শেষ। আমার নেট এবং ল্যাপটপের মাধ্যমে আমি কিছু কাজ জানি বা আমার কিছু স্কিল আছে, সেই স্কিলের মাধ্যমে আমি আর্নিং করতে পারবো যে কোনো জায়গা থেকে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, মানে আমার কোনো ডিপেন্ডেন্সি নাই। অর্থাৎ অনলাইন এবং অফলাইন জবে কি হয়, অফলাইন জবে কি হয়, আমরা একটা কোনো কোম্পানিতে জব করি, সেই কোম্পানিটার আন্ডারে, এবং সেই কোম্পানিতে আমার একটা ফিক্সড স্যালারি ধরা হয়, সেই স্যালারির আন্ডারে আমি কাজ করি। আর সবচেয়ে বড় বাধা অফলাইন জবে, দুইটা বাধা বড়, মানে দোনো পক্ষেরই বাধা। অর্থাৎ কোম্পানি যে হায়ার করে, সে তোমাকে ধরো এজ এ ওয়েব ডেভেলপার হায়ার করলো, সে কিন্তু একটা ওয়েবসাইট তোমাকে যে ডেভেলপ করাইলো, মনে করো 3 মাস পর, 3 মাস সময় লাগলো। এখন 3 মাস পর তোমাকে কিন্তু বসায় বসায় তাকে তোমাকে স্যালারি দিতে হবে। হয়তো কিছু ছোটখাটো মেইনটেনেন্সের কাজ থাকতে পারে, এছাড়া কিন্তু তেমন কোনো কাজ নাই। এটা একটা বড় বাধা কোম্পানির জন্য, বাধা কারণ ওই কোম্পানি কিন্তু তোমাকে স্যালারি দিতে হচ্ছে। আবার আমাদের জন্য বাধা, আমরা নতুন কোনো কোম্পানিতে কাজ করতে পারতেছি না। তো আমরা যদি অনলাইনে কাজ করি তাহলে কি হয়, ওই একই প্রজেক্টটাই আমার 3 মাস সময় লাগলো, আমি 3 মাস সময় নিয়ে ক্লায়েন্টের জন্য প্রজেক্টটা ডেভেলপ করে দিলাম, এবং ক্লায়েন্ট কি করলো, সেই কাজটা অ্যাপ্রুভ করে ফেললো, আমি পেমেন্টটা পেয়ে গেলাম, পরবর্তীতে আমি ফ্রি হয়ে গেলাম, আমি অন্য একটা কোম্পানির হয়ে কাজ করতে পারতেছি বা অন্য একটা প্রজেক্টের আন্ডারে কাজ করতে পারতেছি, আরো বেশি আর্ন করতে পারতেছি। তাহলে কি হলো, মানে এটাই হচ্ছে মেইন ব্যাপার। অনলাইন জবের মাধ্যমে কিন্তু খুব দ্রুত নিজের একটা মানে আর্নিং এর একটা যে ফোকাসটা থাকে, সেই ফোকাসটা আমরা খুব দ্রুত অ্যাচিভ করতে পারি। অর্থাৎ আমার আর্নিং এর কোনো লিমিট নাই। আমাদের কোনো কোনো স্টুডেন্ট মাসে $5,000 উপরে ইনকাম করে। তোমরা যারা সাকসেস স্টোরিজ গ্রুপে অ্যাড আছো তারাই বিভিন্ন পোস্ট দেখতে পাও, যেটা কিন্তু একটা অফলাইন জবে মানে অনেকটা ইম্পসিবল এতটা আর্ন করা এই বয়সে বা অল্প বয়সে, ঠিক আছে। আচ্ছা, সো ফ্রিল্যান্সিংটা আমরা কেন করি অলরেডি আমি বলছি। নির্দিষ্ট একটা স্কিল আছে আমার, সে স্কিলটা দিয়ে আর্ন করা। যখন আমার হাতে অনেক প্রজেক্ট হয়ে যাবে, সেই প্রজেক্ট গুলো আমি একা কমপ্লিট করতে পারবো না, ইন দ্যাট কেস আমি কোনো একটা টিম গঠন করব নিজে, সেই টিমের মাধ্যমে আর্ন করা, টিমের মাধ্যমে কাজ করা। অর্থাৎ আমি ধরো শুধু ক্লায়েন্ট হ্যান্ডেল করলাম, আমার প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য টিম রইলো, সেই প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম প্রজেক্ট গুলো ম্যানেজ করলো এবং করে দিল। আচ্ছা, আর্নিং ফ্রম এনিওয়্যার, এটা বলতে আমি দূরে যে কোনো জায়গা থেকে কাজ করতে পারি। আমাকে যদি বান্দরবন রেখে আসা হয়, আমার যদি একটা ইন্টারনেট কানেকশন থাকে এবং একটা পিসি থাকে, আমি কিন্তু ক্লায়েন্টের কাজগুলো করে আর্ন করতে পারবো। কোনো লোকেশন বেস কোনো লিমিটেশন নাই। আমাদের এমন অনেক স্টুডেন্ট আছে যারা আমেরিকা এবং কানাডার অনেক বড় বড় কোম্পানির সাথে কাজ করে মান্থলি প্রজেক্ট বেসিস, অর্থাৎ প্রজেক্ট শেষ হয়ে গেলে তার কাজ কিন্তু শেষ। ধরো 2 মাস 3 মাস সময় লাগলো, ওই 2-3 মাস একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নিল মান্থলি বা আওয়ারলি, তারপরে প্রজেক্ট শেষ হয়ে গেলে আবার অন্য একটা প্রজেক্টে কাজ নিচ্ছে, এরকম। আমি আমার নিজের বস, কারণ একটা কোম্পানিতে কাজ করতে গেলে আমার 9 বছরের জব এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, একটা কোম্পানি ততদিন পর্যন্ত রাখবে তোমাকে যতদিন পর্যন্ত তার বেনিফিট হয়। তোমাকে দিয়ে যখন বেনিফিট হবে না বা তোমাকে যা দিচ্ছে সেটার এগেইনস্টে তুমি যদি কম দাও, তোমাকে কিন্তু কিক আউট করতে কোম্পানির সময় নিবে না। এটা হচ্ছে যে কোনো একটা কোম্পানির বৈশিষ্ট্য, খুব স্বাভাবিকভাবে। আচ্ছা, সো ফ্রিল্যান্সিং এর জন্য অনেকগুলো স্কিল আছে: ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, এসইও, ওয়ার্ডপ্রেস। এগুলো আসলে অনেক ফিচার্ড, অর্থাৎ এগুলো দিয়ে আসলে খুব দ্রুত ইনকাম করা যায় এবং অল্প সময় স্কিলটা ডেভেলপ করা যায়, একটা নির্দিষ্ট লেভেলে নিয়ে আর্ন শুরু করা যায়। তো এই জন্য এগুলোকে আমি ফিচার্ড বলতেছি। আচ্ছা, আমি হচ্ছি ফাউন্ডার এন্ড সিইও অফ কোডবিন বিডি। আমার কিছু পরিচয় চলে আসি। আমি আসাম ইউনিভার্সিটি থেকে ত্রিপলিতে গ্রাজুয়েশন করছি, 2009-এ শেষ হয়েছে আমার গ্রাজুয়েশন। এবং আমি রবি আজিয়াটা, তারপর হচ্ছে গ্রামীণ ফোন, তারপর হচ্ছে যেহেতু ত্রিপলিতে ছিলাম আমার নেটওয়ার্ককে কাজ করা হয়েছে, নেটওয়ার্ক বেজ। রবির প্রায় কক্সবাজার এবং চিটং এর অলমোস্ট প্রায় আমরা দুজন ইঞ্জিনিয়ার পুরো 3G কাভারেজ করি, এবং 2014 সালের ঘটনা এটা। তারপরে আমি কোরাসটা শিখবে সবাই, এডু বাংলা সহ অনেকগুলো ইনস্টিটিউটে মেন্টর হিসেবে কাজ করছি। পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে বিভিন্ন ইনস্টিটিউটে যেটা হয়, একটা স্টুডেন্ট, আমি নিজে ফ্রিল্যান্সার যেহেতু ছিলাম, আমি এই কোম্পানিগুলোতে জব করার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতাম, এবং
দেখা যেত যে আমি 8 ঘন্টার মধ্যে 5-6 ঘন্টা কোম্পানির জন্য কাজ করতেছি, এরপর যে টাইমটা ফ্রি থাকতো সেই টাইমটাতে আমি মার্কেট প্লেসে কিছু কিছু ক্লায়েন্টের কাজ করে যেতাম। তো আমার কাছে মনে হয়েছে এরকম যে আমি ক্লায়েন্টের কাজ করে যে ইনকামটা করতেছি আমার জব থেকে সেই ইনকামটা আসতেছে না। তো তখন আসলে আমার কাছে মনে হয়েছে আসলে ফ্রিল্যান্সিংটা যদি একটা স্টেবল একটা অ্যাকাউন্ট থাকে বা একটা স্টেবল যদি মার্কেট প্লেসে একটা সাকসেস থাকে, এনাফ পরিমাণে কাজ থাকে, তাহলে ফ্রিল্যান্সিং এর আর্নিংটা ফার ফার বেটার দেন লোকাল জব। তখন আসলে সুইচিং প্ল্যান, কিন্তু 9 বছর জব করছি, 9 বছর পরে আমার কাছে মনে হয়েছে যে অনেকটা এরকম আনসার্টেন, আমার হইলে হবে না হইলে না, আমি জব ছেড়ে দিছি। তারপর আমি কোডম্যান বিডি নিয়ে শুরু করছি নিজের থেকে। আসলে আগে যে সমস্ত ইনস্টিটিউট গুলোতে ছিলাম, তো সেখানে আমার কাছে যে গ্যাপটা মনে হয়েছে, একটা স্টুডেন্ট যখন ফ্রিল্যান্সিং শুরু করে তখন কিন্তু তার কিছু বাধা থাকে বা কিছু জায়গায় সে আটকে যায়, সেই জায়গা থেকে বের করার জন্য একটা চমৎকার সাপোর্ট টিম দরকার হয় বা চমৎকার কিছু মানুষের সাপোর্ট দরকার হয়, যে সাপোর্ট গুলো দিয়ে সে একটা সময় সাকসেসফুল হবে। ধরা যাক তোমাদের ক্ষেত্রে তোমরা যখন দেখবা মার্কেট প্লেসে যখন কাজ করতে যাবা, তোমাদের যখন একটা ক্লায়েন্ট আসবে, তোমরা জুমে গিয়ে হেল্প নিতে পারবা। আমাদের ক্লায়েন্ট কমিউনিকেশন টিম তোমাদের ক্লায়েন্টের সাথে কথা বলে দিবে, কমিউনিকেশন করে দিবে। 1টা 2টা 3টা ক্লায়েন্ট কমিউনিকেশন দেখলা, একটা সময় তুমি বুঝতে পারলা যে এই ক্লায়েন্ট, এরকম একটা ক্লায়েন্ট আসলে তার সাথে এইভাবে অ্যাপ্রোচ করতে হয়, অর্থাৎ প্রথমে আমার এই কথাটা বলতে হয়, তারপর এই কথাটা বলতে হয়, তারপর বাজেট নিয়ে কথা বলতে হয়, তো তোমার একটা আইডিয়া চলে আসবে। সো এই জিনিসটা কিন্তু ইনিশিয়াল লেভেলে একটা স্টুডেন্টের কখনোই থাকে না। বেসিক্যালি আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা দেখছি একটা ক্লায়েন্ট যখন আসে, একটা স্টুডেন্ট অনেক ভয় পেয়ে যায়। সাধারণ একটা কাজ সে পারবে, কিন্তু সে বলতে পারতেছে না ইয়েস আই ক্যান ডু, বা তোমার কি কি লাগবে বলো, বা ভিডিও কমিউনিকেশন অনেক সময় ক্লায়েন্টের সাথে করতে হয়, সেই ক্ষেত্রে কি বলবে বা কথাগুলো বুঝতে পারে না, এরকম অনেক গ্যাপ থাকে। এই গ্যাপগুলো মিটিগেট করার জন্য আমি যে সমস্ত কোম্পানিগুলোতে কাজ করছি অ্যাজ এ মেন্টর, আমার কাছে মনে হয়েছে যে এই গ্যাপগুলো অনেক বেশি, বা তাদের ডেডিকেটেড কোনো সাপোর্ট টিম নাই, সাপোর্ট টিম মেম্বার নাই। তো তারপর আসলে নিজের থেকে প্ল্যান করা শুরু করা, নিজে যখন শুরু করছে আমার কাছে এরকম মনে হয়েছে যে একটা, তুমি চিন্তা করো একটা সাপোর্ট টিম, সে সাপোর্ট টিমে মনে করো 8-10 জন মেম্বার আছে, প্রত্যেকেই মার্কেট প্লেস এক্সপার্ট, মার্কেটে অনেকগুলো কাজ করছে। খুব স্বাভাবিকভাবে সে নিজে কিন্তু ফ্রিল্যান্সিং এ সাকসেসফুল হওয়ার ট্রাই করবে। আর আরেকটা ব্যাপার, তাকে যদি নিয়েও আসা হয় তাই কিন্তু অনেক হাই স্যালারি দিতে হবে, 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা স্যালারিতে রাখতে হবে। এটা একটা বড় বাধা যে কোনো ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের জন্য। তো আমি যেটা করছি 2017, 18, 19 এই সময়গুলোতে যে সমস্ত স্টুডেন্টরা ভালো করছে তাদেরকে, মানে আমি ইনিশিয়ালি নিজেই সাপোর্ট দিতাম। সাপোর্ট দেওয়ার সময় স্টুডেন্টদের দেখা গেছে 7 ঘন্টা 8 ঘন্টা সাপোর্ট দিছি একটানা একটা স্টুডেন্টের। তো ওখান থেকে কিছু লয়াল স্টুডেন্ট বের হয়ে আসে এবং তাদেরকে পরবর্তীতে আমি দেখা যায় ইনহাউস ট্রেনিং করে, অর্থাৎ কোডম্যান বিডিতে থেকে, কোডম্যান বিডিতে খেয়ে ওদের আমাদের অফিসে বসে কাজ করবে, কাজ শিখবে। তো বেসিক যে পয়েন্টটা সেটা হচ্ছে, ওই স্টুডেন্টটা যখন থিঙ্ক করবে একটা মার্কেট প্লেসের নাম জানতাম না আমি, সে মার্কেট প্লেসটা সম্পর্কে জানছি ভাইয়া থেকে, মার্কেট প্লেসটা সম্পর্কে আইডিয়া পাইছি, মার্কেট প্লেস থেকে আর্ন করছি। তো তখন আসলে ওদের আমাদের জন্য কিছু করার চিন্তা ভাবনা থাকে। তো দেখা যায় নিজের একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয়, নিজের একটা মার্কেট এক্সপিরিয়েন্স তৈরি হয়, যার কারণে আমাদের যে সাপোর্ট মেম্বারদেরকে যারা তোমরা দেখবা, মানে 8 জন 9 জন সাপোর্ট মেম্বার, তারা সবাই কিন্তু এভাবে ইনহাউস ট্রেনিং এর মাধ্যমে উঠে আসছে, যার কারণে একটা লয়্যালটি থাকে এবং অনেক দিন ধরে আমাদের সাথে থাকার প্ল্যান থাকে। এবং দেখবা সবাই অনেক হেল্পফুল মাইন্ডেড। তোমরা নিজেরাই দেখবা সাপোর্ট যখন নিতে যাবা তখন যদি কোনো সাপোর্ট মেম্বার ঘুমায়ও থাকে, তোমার মেসেজ দেখে সে কিন্তু তোমাকে হেল্প করার জন্য জুমে চলে আসবে, বা একটা ডেডিকেশন থাকে। এই জিনিসটা ক্রিয়েট করার জন্য আসলে আমরা ইনহাউস যে ট্রেনিং এবং একটা স্টুডেন্টকে 0 লেভেল থেকে একটা লেভেল পর্যন্ত নিয়ে গিয়ে তাদের একটা লয়্যালটি ক্রিয়েট হয় এবং পরবর্তীতে আমাদের জন্য তারা সাপোর্ট দিয়ে থাকে। এটা হচ্ছে মেইন মোটিভ, সেখান থেকে কোডম্যান বিডি যাত্রা শুরু 2017, 18, 19। আমার নিজেকে অনেক লোড নিতে হয়েছে। এখন যদিও টিমটা অনেক সুন্দর ফরমেশনে আছে, বা টিম এখন নিজেই আসলে, আমার নিজের এখন খুব কমই সাপোর্ট দেওয়া লাগে, আমার সাপোর্ট মেম্বারই ম্যাক্সিমাম সাপোর্ট ক্লোজ করে ফেলে। তো এটা একটা বড় রিলিফ আমার জন্য। কিন্তু একটা সময় একটা অর্গানাইজেশন উঠানোর জন্য আমি নিজে সাপোর্ট দিছি, এবং প্রথম 10, 12, 15 ব্যাচ পর্যন্ত আমি 1-to-1 দিন রাত 24 ঘন্টা সাপোর্ট দিছি, এরকম একটা ব্যাপার ছিল। এবং আমি মার্কেট প্লেসে 8.5 বছর ধরে কাজ করতেছি, 2012 থেকে এ পর্যন্ত প্রায় $89,000 উপর আর্নিং, এবং টোটাল প্রায় 900 উপরে কাজ কমপ্লিট করছি, এবং টোটাল প্রায় 600 উপরে ক্লায়েন্ট হ্যান্ডেল করছি। তোমরা আমার চ্যানেলে গেলে তোমরা মাঝে মধ্যে দেখবা বিভিন্ন ক্লায়েন্টের ভিডিও কমিউনিকেশনের কিছু ভিডিও দেই, বা মার্কেট প্লেসে যখন স্টুডেন্টরা নামে তখন ফাইবার ক্র্যাশের একটা ক্লাস হয় 1 মাসের, সেই ক্লাসের মধ্যে স্টুডেন্টদেরকে যখন পড়াই, কোনো ক্লায়েন্ট যদি আসে তখন দেখা যায় ওই স্টুডেন্টের ক্লায়েন্টের কমিউনিকেশন গুলো করে দিই। তো তোমরা একটা আইডিয়া পাবা, যেহেতু আমি প্রায় 900 উপর প্রজেক্ট কমপ্লিট করছি, সো 900 ক্লায়েন্ট হ্যান্ডেল করছি, সো আমার একটা
চমৎকার আইডিয়া আছে একটা ক্লায়েন্টকে কিভাবে কনভিন্স করতে হয়। তো আমার চ্যানেলে গিয়ে ক্লায়েন্ট কমিউনিকেশনের একটা প্লে লিস্ট আছে, প্লে লিস্টে সবাই একটু কভার করে নিও। কিছু আইডিয়া এখন থেকে গেদার করে নিতে পারলে বেটার, মার্কেট প্লেস অনেক হেল্পফুল হবে। এবং প্রায় 123টা কান্ট্রির ক্লায়েন্টদের সাথে কাজ করছি। সো এটা আমার আপওয়ার্কের জার্নি 2012 থেকে 8.5 বছর। আসলে আমি 2017-18 পর মার্কেট প্লেসে সিঙ্গেলি কাজ করতে পারিনি, অর্থাৎ স্টুডেন্টদেরকে গ্রো আপ করানোর জন্য মার্কেট প্লেসের যাত্রা আমার 2017 পরে একা যে মার্কেট প্লেসে সিঙ্গেল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা সেটা বন্ধ হয়ে যায়, কারণ স্টুডেন্টদেরকে সাপোর্ট দিতে হয় বা স্টুডেন্ট কর্মীকে উঠানোর জন্য, সোজা কথা। কিন্তু আমাদের ওয়েব ব্যাটালিয়ন নামে একটা এজেন্সি আছে, যেখানে আমরা এজেন্সির মাধ্যমে কাজ করে থাকি। সেই এজেন্সিতে ফরমেশনটা এরকম যে 2-3জন মেম্বার রাখা আছে যারা শুধু ক্লায়েন্ট কমিউনিকেশন করে কাজ আনবে, 2-3জন প্রজেক্ট ম্যানেজার আছে যারা শুধুমাত্র প্রজেক্ট ম্যানেজ করবে, আর 10 থেকে 12 জনের মতো মেম্বার আছে যারা শুধুমাত্র কাজ করবে। কাজগুলো করার পর প্রজেক্ট ম্যানেজারের কাছে ডেলিভার করবে, প্রজেক্ট ম্যানেজার ক্লায়েন্টের কাছে ডেলিভার করবে। সো ইন দ্যাট কেস আমি আসলে যখন কোনো একটা ক্লায়েন্টের অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে বা একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝতেছে না, তখন আসলে ইন্টারফেয়ার করি, এবং এটা টোটাল একটা টিম আর্নিং, এবং টিম আর্নিং থেকে যে মানে আর্নিংটা আসে সেটা আমরা প্রফিট শেয়ারিং করে নিই। তোমরা কোডবেন বিডি ফেসবুকে গেলে কোডবেন বিডি নামে একটা পেজ দেখতে পাবা, সরি ওয়েব ব্যাটালিয়ন নামে একটা পেজ দেখতে পাবা। এখানে ঘুরলে তোমরা একটা আইডিয়া পাবা যে একটা এজেন্সির ফরমেশন কি কি হয় বা একটা এজেন্সি কিভাবে কাজ করে। সো এনিওয়েজ, আমি 2012 থেকে প্রায় 8.5 বছরে প্রায় 200-র উপরে প্রজেক্ট কমপ্লিট করছে আপওয়ার্কে। এখান থেকে প্রায় $45,000 মতো আর্নিং ছিল। ফাইবারে 4.5 বছর কাজ করছি, এখানে প্রায় 450-র মতো প্রজেক্ট কমপ্লিট করছি। সবচেয়ে মজার ব্যাপার, আমি ফাইবারে ছিলাম লেভেল 2 সেলার, আপওয়ার্কে টপ রেট সেলার ছিলাম। এখন ফাইবারে আমার অনেক স্টুডেন্ট আছে যারা টপ রেটেড। তোমরা কি দেখছো এই পেজটা codebenbee.com/success stories? জি ভাইয়া। এই পেজটাতে কেউ গেছো? না গেলে একটু লিংকটা রাখো, একটু ঢুকে দেখলে আইডিয়া পাবা। জি ভাই দেখছি। আচ্ছা, এই লিংকটাতে আমাদের আসলে আমি নিজে টপ রেট না ফাইবারে, কিন্তু আমার অনেক স্টুডেন্ট টপ রেট, আকিব শাহরিয়ার, তারপর সালেহ শামস, পলাশ শাওলাদা, সাবিনা সুমি, এরকম অনেকগুলো টপ রেটেড এবং আপওয়ার্কে টপ রেটেড স্টুডেন্ট আছে আমাদের। এটা আমার অনেক বড় পাওয়া। এটা তোমরা দেখলে বুঝতে পারবা কি পরিমাণ ফ্রিল্যান্সার মার্কেটে কাজ করতেছে, লেভেল 2 সেলার, এবং প্রত্যেকেরই কাজের পরিমাণ দেখো। আমি মানে ফাইবারে কতগুলো কাজ কমপ্লিট করছি, প্রায় 450 বা 440 এরকম। কিছু কিছু স্টুডেন্ট আছে আমাদের আপওয়ার্কে যারা 1000-এর উপরে কাজ করছে। যেমন দেখো এই স্টুডেন্টটা 600-র উপরে কাজ করছে, 500-র উপরে কাজ করছে, 350 কাজ করছে, 600 কাজ করছে। সো কিছু কিছু ক্ষেত্রে আমার স্টুডেন্টরা আমাকেও ছাড়াই গেছে। দ্যাট ইজ রিয়েলি আমার জন্য অনেক প্রাউডফুল একটা ব্যাপার, কারণ এই সমস্ত স্টুডেন্টকে একদম পুরো শুরু থেকে নার্সিং করার দায়িত্বটা ছিল আমার, এবং আমি করতে পারছি। কিন্তু কিছু কিছু অ্যাচিভমেন্ট আমাকেও তারা ক্রস করে গেছে। সো তোমাদের একটা চমৎকার অপরচুনিটি, তোমরা আমাদের সুন্দর একটা সাপোর্ট সিস্টেম নিয়ে তোমরা অনেক দূর যেতে পারবা, এটা আমার মানে বিশ্বাস। তো আমি এসএসসি কমপ্লিট করছি গভর্নমেন্ট ল্যাবরেটরি থেকে 2003 সালে। যেটাই করছি ভালোভাবে ট্রাই করছি। জিপিএ 5 ছিল। ঢাকা কলেজ থেকে এইচএসসি জিপিএ 5 ছিল। আসাম ইউনিভার্সিটি থেকে ত্রিপুলিতে গ্রাজুয়েশন কমপ্লিট করছি, সেখানেও 3.7 ওভার ছিল, এবং পরবর্তীতে এমবিএ তে ম্যানেজমেন্টের উপরে কমপ্লিট করি। সো এমবিএ এমআইএস সাবজেক্টটা, কারো যদি টেকনিক্যালের উপরে এমবিএস করার প্ল্যান থাকে, এই সাবজেক্টটা খুব চমৎকার। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ ম্যানেজমেন্ট এবং টেকনোলজি দুটাকে মিক্সিং করা। অর্থাৎ একটা কোম্পানি বলো বা একটা অর্গানাইজেশন বলো বা একটা টিম বলো, ম্যানেজমেন্টের একটা বড় ব্যাপার থাকে, এবং সেখানে টেকনিক্যাল নলেজ গুলো কিভাবে ইমপ্লিমেন্ট করবা সেই জিনিসটার জন্য এই সাবজেক্টটা খুব চমৎকার। এগুলো হচ্ছে আমি আসলে কোথায় কোথায় কাজ করছি সেগুলা, কবে থেকে কবে পর্যন্ত কাজ করছি, এবং ফাইনালি কোডবেন বিডি লঞ্চ করি। এগুলো আসলে আমার 9 বছরের জব এক্সপিরিয়েন্স। রবিতে ছিলাম অনেকদিন, সামিট কমিউনিকেশনসে ছিলাম, গোরাস্টার, শিখবে সবাই, এডু বাংলা, অনেকগুলো কোম্পানিতে ছিলাম। আর এগুলো হচ্ছে বর্তমানে আমার যেই বিজনেস গুলো আছে সেগুলো। আমার ওয়েব ব্যাটালিয়নে কাজ করতেছে, আমাদের একটা লিড এজেন্সি আছে, এছাড়া একটা হোস্টিং কোম্পানি আছে, তোমরা হয়তো খুব শীঘ্রই পরিচিত হবা, এবং টোটাল সব বিডি নামে আরেকটা কোম্পানি আছে যারা আসলে ই কমার্স ডেভেলপমেন্টের কাজ করে। আমি ঘোরাঘুরি অনেক পছন্দ করি। ট্রেকিং মাউন্টেনিং মানে 2007-8 থেকেই করা হইতো। ফ্রিল্যান্সিং অনেক ভালো লাগে। গিটার প্লে করতাম 2013 পরে, আসলে হজ করার পরে গিটারটা ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের মিক্স অ্যালবামে আমার অনেকগুলা গান ছিল, মানে আমাদের অনেকগুলা গান ছিল। লিড জেনারেশন টপিকটার উপরে কাজ করতে আমার অনেক ভালো লাগে, কারণ বাংলাদেশে আসলে লিড জেনারেশনের কাজ করে এরকম প্রফেশনাল ভাবে ছিল না। আমি যখন 2012-13 দিকে কাজ করি, তখন আসলে লিড জেনারেশন জিনিসটাই বাংলাদেশের জন্য নতুন ছিল, যার কারণে আমাদের লিড জেনারেশনের উপর একটা কোর্স আছে, এবং খুব সাকসেসফুল একটা কোর্স।
এবং ওয়েব ডেভেলপমেন্ট ভালো লাগে, ট্রাভেলিং ভালো লাগে, মেন্টরিং বা পড়াইতে ভালো লাগে, এন্টারপ্রেনার হিসেবে কাজ করতে ভালো লাগে, ইম্প্যাক্টপ্রেনার হিসেবে কাজ করতে ভালো লাগে। সো দিস আর দ্য ইন্টারেস্ট অফ মি। এন্ড কিছু পার্সোনাল অ্যাচিভমেন্ট আছে, তোমাদেরকে এই স্লাইডটা আমি দিয়ে দিচ্ছি, পুরোটা আমি গো থ্রু করতে পারতেছি না সময়ের অভাবে, তোমরা একটু দেখে নিও। তোমাদের ব্যাচ হচ্ছে 111। তোমরা সবাই কি গুগল ক্লাসরুমে অ্যাড আসো? জি ভাইয়া। জি ভাই। আলহামদুলিল্লাহ। জি ভাইয়া। ইন্ট্রোটা আমার একটু দেখে নিও স্লাইডটা থেকে, ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে, তারপর হচ্ছে এখানে আমার কিছু অ্যাচিভমেন্ট আছে, কি কি কাজ করছি, কবে কবে কাজ করছি। দিস আর সাম স্ন্যাপস অফ মাই মার্কেট প্লেস আর্নিং। এটা ফাইবার একটা অ্যাকাউন্ট $8,000 মতো, এখানে 3,000 এর উপরে, এখানে 5.5 মতো। এই অ্যাকাউন্টে আপওয়ার্কে টপ রেট ছিলাম, 5,000 মতো আর্নিং ছিল এখানে। এটা আপওয়ার্কের সেকেন্ড অ্যাকাউন্ট, এখানে প্রায় $13,000 মতো আর্নিং ছিল, 91% জব সাকসেস। এন্ড এগুলো ছিল আমার স্কিলস মার্কেট প্লেসে কাজ করার সময়। তারপর হচ্ছে এগুলো কিছু মানে জবের স্ন্যাপস। অনেকে মনে করে ফাইবার বা আপওয়ার্ক বা মার্কেট প্লেসে অনেক চিপ রেটে কাজ করা যায়, ব্যাপারটা এরকম না। তুমি যদি প্রফেশনাল প্রমাণ করতে পারো, সেই ক্ষেত্রে আসলে 1,000, 1,200 এরকম ডলার আর্ন করা কোনো ব্যাপার না। তোমরা দেখবা সাকসেস স্টোরিজে আমাদের কিছু রেগুলার পোস্ট আসে, যে সমস্ত স্টুডেন্টরা 1,200, 1,500 ডলারের কাজ করতেছে একটা প্রজেক্টে, সিঙ্গেল প্রজেক্টে। যেমন এই যে $1,400 একটা কাজ, ঠিক আছে, ডাইরেক্ট ক্লায়েন্টে নিচ্ছে, তো পার পেজ $200 করে। সো এটা আসলে তোমার কমিউনিকেশনের উপর ডিপেন্ড করবে, তুমি একটা ক্লায়েন্টকে কিভাবে কনভিন্স করতেছো। সো এগুলো কিছু স্ন্যাপ। $500, $1,000 একটা সিঙ্গেল প্রজেক্টে, 500, 740, তারপরে 1,200, $270 কিছু ক্লায়েন্টের ফিডব্যাক এখানে দেওয়া আছে। আর আমি যখন মার্কেট প্লেসে কাজ করি, খুব অল্প সময় লেভেল পাইছিলাম, তখন ফাইবারে লেভেল সিস্টেমটা ছিল 10টা অর্ডার কমপ্লিট করলে লেভেল 1, কোনো টাইম ছিল না। এখন যেমন মিনিমাম 60 দিন হইতে হবে, এরকম ছিল না, যার কারণে 22 দিনের মধ্যে লেভেল 1 পাইছিলাম, লেভেল 2 পাইছিলাম 33 ডেজে, 68 ডেজে প্রায় 100 কাজ কমপ্লিট হয়ে গেছে, 150 কাজ কমপ্লিট করতে মাত্র 98 দিন সময় লাগছে। সো এইগুলা কিছু স্ন্যাপ ছিল, এন্ড দ্যাটস অল। এরপরে বাকি স্লাইড গুলা আমরা যখন তোমাদের মার্কেট প্লেসে নামবো ফাইবারে, তখন দেখাবো। সবাই আমার সম্পর্কে একটা ইন্ট্রো পাইলা। এখন আমরা চলে যাব আমার একটা মানে অনেক ইম্পর্টেন্ট টপিক, যেটা গত কয়েকটা ব্যাচে আমরা দেখাই নেই ওভাবে, কারণ মানে ক্লাসের আসলে কন্টেন্ট অন টাইম শেষ করতে হয়, বাট তোমাদের ব্যাচে এটা দেখাবো বলে ঠিক করছি। টপিকটার নাম হচ্ছে হ্যাকমি। হ্যাকমি বলতে আমরা যখন আসলে ওয়েবের উপরে কাজ করি, খুব স্বভাবতই বিভিন্ন হ্যাকার বা হ্যাকার গ্রুপ চেষ্টা করবে তোমার পিসিটাকে হ্যাক করার জন্য। কারণ তুমি মার্কেট প্লেস থেকে ইনকাম করো, তুমি ডলার আর্ন করো, এবং সেই ডলার সে যদি নিয়ে নিতে পারে, তাহলে তার জন্য কোনো কাজ ছাড়াই সে কিন্তু তোমার ডলারটা পেয়ে যাচ্ছে। তো আমি নিজেও হ্যাকিং এর শিকার হয়েছি। বেসিক্যালি আমি হ্যাকিং আমার এরকম হয়েছে যে মার্কেট প্লেসে আমার প্রায় $1,500 মতো ছিল। তো একটা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট হ্যাক করে, সেই ইমেইলটা হ্যাক করে এবং পেয়নের অ্যাকাউন্টটা হ্যাক করে, এবং সে তার পেয়নের অ্যাকাউন্টে ডলারটা ট্রান্সফার করে নেয়। তো তখন থেকে আসলে অনেক মানে তখনকার আর্নিং কিন্তু অনেক কষ্টকর ছিল। আমি কিন্তু যখন মার্কেটে কাজ করছি 2012-13-তে, তখন কিন্তু এখনকার যে রেট, এখন কিন্তু মার্কেটে প্রত্যেক ঘন্টা কাজ অন্তত পক্ষে $60, অর্থাৎ 560 টাকা করে প্রত্যেক ঘন্টায় তোমরা মার্কেটে কাজ করবা মিনিমাম। আমি যখন কাজ করি তখন রেট খুবই কম ছিল, এবং অনেক বেশি ইন্ডিয়ান এবং ফিলিপাইনের ফ্রিল্যান্সার ছিল, তখন মাত্র $0.99 আওয়ারে কাজ করছে, অর্থাৎ প্রত্যেক ঘন্টা মাত্র 80 টাকা। তাহলে চিন্তা করো, 1,500 বা $2,000 মতো আর্ন করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। সেই আর্ন করা ডলারটা কয়েক মিনিটের মধ্যে একটা হ্যাকার নিয়ে গেছে, তখন আসলে একটা জেদ কাজ করে। তো তখন থেকে আসলে আমি হ্যাকিং শিখার একটা ইচ্ছা জাগে, এবং হ্যাকিং শিখার মেন ইচ্ছাটা জাগে কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হবে এটা জানার জন্য। তোমাকে জানতে হবে কিভাবে আসলে তুমি হ্যাক হও, বা একটা মানুষ কিভাবে তোমাকে হ্যাক করতে পারে। হ্যাকিং করার প্রসেসগুলো জানা থাকলে খুব সহজেই তুমি হ্যাকিং এর জন্য প্রোটেকশন নিতে পারবে, এটা হচ্ছে মেইন ব্যাপার। তারপর আসলে আমি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হই, এবং অনেকগুলো হ্যাকিং মেথড এবং অনেকগুলো হ্যাকিং প্রসেস সম্পর্কে আইডিয়া থাকে। কিন্তু আমি তোমাদেরকে হ্যাকিং শিখাবো না, বেসিক্যালি আমি হ্যাকিং থেকে কিভাবে নিজেকে প্রোটেক্টেড রাখা যায়, তোমার পিসিটাকে কিভাবে প্রোটেক্টেড রাখবা, আজকের ক্লাসটা এইটার উপরে। তবে তোমাদের ফাইবার ক্র্যাশের পরে আমি যদি সময় পাই, তখন
কারো যদি ইন্টারেস্ট থাকে যে আমি হ্যাকিং এর কিছু প্রসেস জানবো, ডার্ক ওয়েব, ডিপ ওয়েব সম্পর্কে জানবো, আমি তোমাদের ছোট ছোট কিছু ক্লাস নিতে পারি, তবে সেগুলো আনলিস্টেড থাকবে, কারণ চ্যানেলে এই ধরনের জিনিস দেওয়াটা মানে ইথিক্যাল না। কারণ একটা হ্যাকিং প্রসেস আমি যখন ক্লিনলি দেখাবো তখন সেটা কিন্তু খুব ইজি। আমি কিন্তু সমস্ত রিসোর্স দিয়ে দিই। ধরো তোমাদেরকে আজকে যে ক্লাসটা করাবো এটা ডকুমেন্টেশন থেকে শুরু করে সব দিয়ে দেওয়া হবে। তো একটা ডকুমেন্টেশন বা সফটওয়্যার যদি আমরা দিয়ে দিই হ্যাকিং এর জন্য, দেখা যাবে এটা মিসইউজ হইতে পারে বা যে কেউ এটা অন্যের ক্ষতির জন্য ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে ক্লাসের ভিডিওগুলো আনলিস্টেড থাকবে, তোমরা যারা লাইভ ক্লাসে অ্যাটেন্ড করবা তারাই কন্টেন্টগুলো পাবা। তবে আজকে যে টপিকটা এটা সবার জন্য লাগবে, অর্থাৎ একটা কম্পিউটারকে আমি কিভাবে হ্যাকার থেকে প্রোটেক্ট করতে পারবো, আমার কম্পিউটারের স্পিডটা কিভাবে ভালো রাখতে পারবো, অর্থাৎ আমার কম্পিউটারে এমন একটা প্রোটেকশন নিব যে আমি হ্যাকারদেরকে চ্যালেঞ্জ করব যে তুমি আমাকে পারলে এখন হ্যাক করো। দ্যাটস ওয়াই টপিকটার নাম হচ্ছে হ্যাক মি। সবাই কি ক্লিয়ার? শুরু করতে পারি? জি ভাইয়া। আচ্ছা, সো কারো কি আইডিয়া আছে আমি কোন ডিভাইস ইউজ করতেছি? ভাই অ্যাপেলের ম্যাকবুক। আচ্ছা, সো যারা আইডিয়া আছে তারা ইন্টারফেস দেখে বুঝতে পারতেছো এটা একটা ম্যাকবুক, বাট তোমরা কেউই ম্যাক ইউজ করতেছো না। আই হোপ কেউ কি ইউজ করতেছো ম্যাক? জি ভাইয়া। একজন আছে ম্যাক ইউজার? জি কি নাম আপুর? তাসনিম? আপু, ভাইয়া তাসমিন। আচ্ছা, ওকে, ঠিক আছে। তোমার সাথে আমার আলাদা থাকবে, আমি তোমাকে আলাদা ডকুমেন্টেশন দিব কিভাবে ম্যাক কে আসলে প্রোটেক্ট করতে হয়। কিন্তু আমাদের আজকের টপিকটা হবে উইন্ডোজের সিকিউরিটি, উইন্ডোজের স্পিড ইনক্রিজ। উইন্ডোজে আমার একটা সার্ভারে আমি একটা অনেকগুলো কাজ করতেছি, হঠাৎ করে স্পিড ডাউন হয়ে যায়, স্পিড গুলো কিভাবে গ্রো করব, বা আমি কোনো একটা ফাইল ডাউনলোড করতেছি, ডাউনলোড করার সময় এটা আসলে ভাইরাস মানে মুক্ত কিনা, এরকম জিনিসগুলো দেখবো। বাট আজকের টপিকটা পুরোটাই উইন্ডোজ এর জন্য। সো দ্যাটস ওয়াই যেটা করতে হবে, তোমাদের যে কোনো একজনকে স্ক্রিনটা শেয়ার করতে হবে, ঠিক আছে? স্ক্রিনটা শেয়ার করলে আমি তোমাদের পিসিতে দেখাই দিব, যেহেতু আমার ম্যাকের সাথে তোমাদেরটা মিলবে না, দ্যাটস ওয়াই তোমাদের পিসি থেকে দেখাইতে হবে। আচ্ছা, আমি জুমের চ্যাটে একটা লিংক দিছি, লিংকটা একটু অ্যাক্সেস করো, অ্যাক্সেস করে ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো। আচ্ছা, রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট করছে, একটু অ্যাকসেপ্ট করো, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই একটু মন দিয়ে দেখো। সবার প্রথমে মাউস ছেড়ে দাও ভাই, আমি কাজ করতেছি। হ্যাঁ, সবার প্রথমে, আচ্ছা অ্যাসাইনমেন্টটা আমি পরে আসতেছি, সবার প্রথমে আমি আগে শুরু করি আসো কাজ। আমাদের অনেক সময় অনেক ধরনের প্রিমিয়াম কন্টেন্ট লাগে, তাই না? কিছু নাম বলো তো। যেমন মাইক্রোসফট অফিস, তারপর পিসি ক্লিনার লাগতে পারে, তারপরে তুমি হচ্ছে বিভিন্ন ধরনের ফাইল নামাইতে পারো, বা বিভিন্ন ধরনের সফটওয়্যার নামাইতে হবে, হোয়াটসঅ্যাপ নামাইতে হবে, এরকম অনেক সফটওয়্যার থাকে না? তো আমরা কি করি, সফটওয়্যার নামানোর জন্য ধরো মাইক্রোসফট অফিস প্রিমিয়াম ভার্সন গুলা অনেক সময় ফ্রিতে লাগে, তাই না? তো চিন্তা করো, একটা কোম্পানি তোমাকে ফ্রিতে কেন কন্টেন্ট দিবে? তার নিশ্চয়ই কোনো বেনিফিট থাকতে হবে। মেইন বেনিফিটটা ম্যাক্সিমাম সাইটে থাকে তোমার ওই ফাইলটার মধ্যে একটা ভাইরাস ইনজেক্ট করে দেওয়া। তুমি যখনই কম্পিউটারে সেটা ডাউনলোড করবা তখন তোমার কম্পিউটারের বিভিন্ন পেমেন্ট ইনফরমেশন কুকি আকারে সেভ করে নিয়ে চলে যাবে। অথবা তোমার পিসিটাকে, ইদানিং এটা খুব দেখা যাচ্ছে, একটা পিসিকে সে কি করতেছে, ফাইল ডাউনলোড করে দিয়ে, মানে তোমার পিসিতে যত ফাইল আছে সেগুলো ডাউনলোড করে সে কি করতেছে, তোমার পিসির অ্যাক্সেস অফ করে দিচ্ছে এবং $200-300 দাবি করতেছে। $200-300 দিলে তোমাকে তোমার পিসির ফাইলগুলো ফেরত দিবে, নাহলে দিবে না, ঠিক আছে? এরকম কিছু বেসিক প্রসেসে অনেকে এরকম হ্যাকিং করতেছে। সো আমরা কন্টেন্ট কোনো কিছু যদি লাগে, আমরা এই 4টা সাইটের বাইরে যাব না। আই হোপ এই 4টার মধ্যে মানে মানে প্রথম 3টার মধ্যে তুমি ম্যাক্সিমাম ফাইল পাবা, যে কোনো ফাইল লাগবে বা যে কোনো প্রিমিয়াম কন্টেন্ট লাগলে। তো সবার প্রথমে নিয়ম হচ্ছে এই 3টা সাইটের বাইরে যাবা না, কারণ এই 3টা সাইট আমি ইউজ করছি এবং এই 3টা সাইট মোটামুটি ভাইরাস প্রোটেক্টেড। তো ধরো আমি ccm.net যাচ্ছি, অথবা ফাইল হিপ্পো, অথবা ডাউনলোড সিনেট, এরকম একটা সাইটে যাবা। তোমার মনে করো কিছু লাগবে, যেমন লাগতে পারে হচ্ছে তোমার মাইক্রোসফট অফিস, কোনো একটা সফটওয়্যার, কোনো একটা প্রিমিয়াম ভার্সনের কিছু। কি ব্যাপার? আচ্ছা,
লিঙ্কটা হচ্ছে এটা /c বাদ যাবে। একটু আমি লিঙ্কগুলো একটু চেঞ্জ হয়েছে, আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, সো যে কোনো একটা সফটওয়্যারে গেলাম আমি, মনে করো এই যে ডাউনলোড সিনের এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমি সার্চ করব, ধরো আমার মাইক্রোসফট অফিস লাগবে, ঠিক আছে, এমএস অফিস লিখে সার্চ করব। সার্চ করার পর দেখবা এটার বিভিন্ন ফাইল থাকবে। তো তুমি ধরো এই যে মাইক্রোসফট অফিস, তারপর মাইক্রোসফট ওয়ার্ড, এগুলো যে কোনো একটা কিছু ডাউনলোড করলাম। মনে করো আমি মাইক্রোসফট অফিস ডাউনলোড করলাম, ঠিক আছে, এগুলো সব ফ্রি, মানে প্রিমিয়াম কন্টেন্ট গুলো ফ্রিতে তুমি ডাউনলোড করতে পারবা। আচ্ছা, হয়তো একদম বটমে ডাউনলোড বাটন পাবা, তোমার যদি কোনো কন্টেন্ট লাগে এখান থেকে ডাউনলোড করে নিবা, ঠিক আছে, এই তিনটার বাইরে যাবা না, মেইন ইম্পর্টেন্ট কথা। এখন এই তিনটা কন্টেন্ট তোমার কাছে আছে, তারপরও তুমি চেক করবা এগুলোতে ভাইরাস আছে কিনা। একটা কম্পিউটারে তুমি একটা ফাইল ডাউনলোড করলে ভাইরাস কিন্তু ইনজেক্ট হয় না, ইনজেক্ট হয় তখনই যখন তুমি ফাইলটাকে ইনস্টল করবা, ঠিক আছে। তো ইনস্টলের আগে যে ফাইলটা ডাউনলোড হয়েছে সেই ফাইলটা এই তিনটা সাইট দিয়ে চেক করতে পারবা কোনো ঝামেলা আছে কিনা। একটা হচ্ছে ভাইরাস স্ক্যান ডট জ্যোতি, আরেকটা হচ্ছে ভাইরাস টোটাল, আরেকটা হচ্ছে গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট, ঠিক আছে। তাহলে নিয়ম হচ্ছে তুমি কোনো একটা ফাইল ডাউনলোড করার পর সেই ফাইলটা তোমার পিসিতে আছে, তুমি তখনও ইনস্টল করো না, ইনস্টল করার আগে তুমি চেক করে নিবা যে ফাইলটাতে কোনো ভাইরাস আছে কিনা। এখানে 16টা স্ক্যানার কাজ করে। তো তোমার পিসি থেকে আমি যে কোনো একটা ফাইল আমি আপলোড করে দেখি, আসো জাস্ট সিম্পলি দেখাচ্ছি। যে কোনো একটা ফাইল, মনে করো এই যে তোমার এখানে তো অনেক প্রিমিয়াম জিনিসপত্র আছে। আচ্ছা, ধরো হ্যাপি অ্যাডন, এটা ইনস্টল করতেছি। মানে যে কোনো কিছু তোমার সফটওয়্যার বলো বা প্লাগইন বলো, থিম বলো, ইনস্টল করার আগে তুমি প্রথমে দেখবা এই ফাইলটা আপলোড করে কিছু পাইছে কিনা। দেখো অ্যাভাস্ট কিছু পাই নাই, ডক্টর ওয়েব কিছু, ফাউন্ড নাথিং, ফাউন্ড নাথিং, ফাউন্ড নাথিং, সবই ফাউন্ড নাথিং। তার মানে এই ফাইলটা ভাইরাস মুক্ত। সবাই কি ক্লিয়ার? প্রসেসটা ক্লিয়ার? কথা বলো। জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। এমন আছো কেউ বুঝো নাই? ক্লিয়ার ভাইয়া। থাকলে বলো বুঝি নাই। বুঝছি ভাইয়া। আচ্ছা, সিমিলার হচ্ছে ভাইরাস টোটাল। এটাও সেম, তুমি ফাইলটা পিসি থেকে আপলোড করবা। আবার বলতেছি নামাইলে কোনো প্রবলেম নাই, কিন্তু নামানোর মানে নামায় যদি তুমি ইনস্টল করো তখন তুমি ঝামেলায় পড়বা যদি ভাইরাস থাকে। তো ফাইলটা আপলোড হওয়ার পর সে বলে দিবে কোনো ভাইরাস আছে কিনা। সিমিলার দুটা যে কোনো একটা দিয়ে চেক করলে হবে, যার যেটা ভালো লাগে। সব টিক দেওয়া, আনডিরেক্টেড, ঠিক আছে। এভাবে দেখবা কোন ফাইল আছে কিনা। আচ্ছা, অনেক সময় কিছু কিছু ফাইল ভাইরাস না, তারপরও বিভিন্ন এই ধরনের ভাইরাস স্ক্যান বা টোটাল ভাইরাস বলতে পারে যে সেগুলো ভাইরাস। ভাইরাস তখনই হবে যদি সেটা হয় ট্রোজান, যদি সেটা হয় ব্যাকডোর, যদি হয় ম্যালওয়্যার অথবা ওয়েব শেল। এই 4 ধরনের ভাইরাস হচ্ছে সবচেয়ে ক্ষতিকর। অনেক সময় কিছু পিএইচপি বা জাভাস্ক্রিপ্টের ফাইল এদিক ওদিক হওয়ার জন্য অনেক সময় কন্টেন্টকে ধরে নিতে পারে যে ভাইরাস। যেমন ধরো এখানে সব ফাউন্ড নাথিং বলছে, কোনো একটাতে বলছে রেড দেখাচ্ছে, ভাইরাস ফাউন্ড, নিচের দিকে দেখবা ভাইরাসের নাম লেখা আছে। ওই ভাইরাসের নাম যদি এই 4টার মধ্যে একটা হয়, ট্রোজান, ব্যাকডোর, ম্যালওয়্যার, ওয়েবশেল, তাহলে বুঝবা সেটা ভাইরাস। অন্য কিছু থাকলে সেটা ভাইরাস না। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। কে বুঝো নাই? বুঝো নাই এমন কেউ আসো? বুঝছি ভাইয়া। আচ্ছা, সো এই ভাইরাসগুলো যদি সম্পর্কে যদি কারো ডিটেইলে জানতে ইচ্ছা করে, জাস্ট গুগল করো ট্রোজান। গুগলে তোমাকে কমপ্লিট আইডিয়া দিয়ে দিবে।
ট্রোজান হর্স এটা হচ্ছে একটা ম্যালওয়্যার যেটা মিসলিড করে ইউজারদেরকে, ঠিক আছে? এবং মানে এটা নামটা কিভাবে নিছে সেটা বলছে আর কি। যাই হোক, এটা কিভাবে কাজ করে এটা দেখার জন্য এখানে বুঝতে পারবা ডিটেইলে পড়লে। তারপর হচ্ছে ব্যাকডোর হচ্ছে কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা জায়গায় সে তোমার ইউজার ক্রিয়েট করে সে অ্যাক্সেস নিয়ে নেয়। ব্যাকডোর পিছনের রাস্তা দিয়ে অ্যাক্সেস নেয়, এই জন্য ব্যাকডোর বলা হয়েছে, ঠিক আছে? এছাড়া ম্যালওয়্যার খুবই পরিচিত একটা জিনিস, যেটাকে আমরা জেনারেল ভাইরাস বলি। এছাড়া ওয়েব শেলের মাধ্যমে মানে খুব ইজিলি হ্যাক করা যায় বিভিন্ন জাভাস্ক্রিপ্ট কোড ইনজেক্ট করে। সো এই চারটার ম্যাক্সিমাম গুলোই তোমার কুকিতে কাজ করে, অর্থাৎ একটা ব্রাউজারে দেখবা বিভিন্ন সময় বিভিন্ন কুকি অ্যালাউ হয়ে যায়। দেখবা বিভিন্ন ওয়েবসাইটে গেলে কুকি আসে না, অ্যালাউ দ্য কুকি, পাইছো এরকম? ধরো জি ভাইয়া জি ভাইয়া, পাইছি। পাইছি অনেক পেয়েছি। ধরো mailchimp.com। এখন কোন কুকি কি করতেছে, কোন কুকি তোমার ব্রাউজারের মধ্যে কোন জাভাস্ক্রিপ্ট পুশ করতেছে এটা কিন্তু কেউ জানে না। এই দেখো নিচের দিকে দেখো, আমাদের ওয়েবসাইটে একটা কুকি আছে, দেখো এই যে কুকি আছে, এই কুকিটা একসেপ্ট করতে বলতেছে। হ্যাঁ, সো এই ধরনের কুকিগুলা একসেপ্ট না করে কেটে দিবা সব সময়, ঠিক আছে? এই কুকি থেকে অনেক সময় ভাইরাস ইনজেক্ট হয় ডাইরেক্ট সাইটে ভিজিট করার মাধ্যমে। আর ধরো এই ওয়েবসাইটে কুকি দেখাইছে, এখন এই ওয়েবসাইটটা আসলে সেফ কিনা এটা বোঝার জন্য গুগলের একটা সাইট আছে, দেখো transparencyreport.google.com। অর্থাৎ কোনো একটা সাইট তোমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে সন্দেহজনক সাইট, এটাতে ঢুকবো কিনা বুঝতেছি না, তখন তুমি খুব সহজেই ওই ওয়েবসাইটের লিঙ্কটা এই ট্রান্সপারেন্সি গুগলকে দিয়ে বলবা যে এটা দেখো, এটাকে কোনো ঝামেলা আছে কিনা, ঠিক আছে? তো জাস্ট transparency.google.com এ গিয়ে তুমি পেস্ট করবা। মনে করো এই যে মেইলচিম্প, এটা আমার কাছে কুকি চাইছে, সো এটা কি আসলে সেফ কিনা আমরা একটু দেখবো। তাইলে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করব, কপি করে আমি গুগল সেফটি ব্রাউজারে গিয়ে লিঙ্কটা পেস্ট করব। লিঙ্কটা পেস্ট করে আমি বলবো যে চেক করো। সার্চ করবা, সার্চ করার পর এটা গ্রিন থাকলে বুঝবা কোনো সমস্যা নাই, নো আনসেফ কন্টেন্ট ফাউন্ড, তার মানে সাইটটা ভালো, কুকিটা অ্যাকসেপ্ট করলেও সমস্যা নাই, ঠিক আছে? এটা কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, এবার তোমার ওয়েবসাইটের মধ্যে সরি তোমার যে উইন্ডোজটা আছে, তোমাদের উইন্ডোজের অনেকেই অ্যাক্টিভেটেড ভার্সন ইউজ করো না। তোমাদের হাতে ডান দিকে দেখবা অ্যাক্টিভ উইন্ডোজ নামে একটা অপশন আছে, এরকম কার কার আছে বলো? আমার আছে ভাইয়া। আছে ভাইয়া। আচ্ছা, যাদের অ্যাক্টিভ উইন্ডোজ আছে তাদের উইন্ডোজটা অ্যাক্টিভেটেড না। তারা যেটা আমার করবা, ড্রাইভের এই মানে তোমার উইন্ডোজ থাকবে সমস্যা নেই, ড্রাইভের এই লিংক অথবা এই যে এখানে একটা লিংক দেওয়া আছে কেম স্পাইসো, এখান থেকে ডাউনলোড করবা। ডাউনলোড করার পর একটা পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা দিবা এটা। তারপরে এখানে একটা ফাইল আছে, এই ফাইলটা ইনস্টল করবা। ইনস্টল করার পরে তোমার উইন্ডোজটা ওভাররাইট হয়ে যাবে, ওভাররাইট হয়ে তোমার উইন্ডোজটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। যদি এটা না করতে পারো তাহলে আমাদের সাপোর্ট টিমকে নক করবা, তারা তোমাদের উইন্ডোজটাকে অ্যাক্টিভেটেড করে দিবে, ঠিক আছে? জি ভাই, একটা কোশ্চেন ছিল। বলো। জি ভাই, মানে আমি যদি এই উইন্ডোজটা অ্যাক্টিভ করি তাহলে আমার আগের উইন্ডোজের যে ডাটাগুলো থাকবে সেগুলো থাকবে না, না? ডাটা কিছু হবে না, জাস্ট উইন্ডোজটা ওভাররাইট হবে। ওকে। আচ্ছা, এবার আমাদের ফ্রি অ্যান্টিভাইরাস কার কার আছে বলো? আমার ভাইয়া ফ্রি অ্যান্টিভাইরাস আমার আছে। অ্যাভাস্ট, অনেক সময় ডাউনলোড করো না ফ্রি অ্যান্টিভাইরাস, অ্যাভাস্ট, কাসপারস্কি, নর্টন, ফ্রি ডাউনলোড করো না। আমি 1 বছরের যে লাইসেন্স সেটা কথা বলতেছি না, কিছু উইন্ডো অ্যান্টিভাইরাস আছে 1 বছরের লাইসেন্স সহ, সেগুলো খুবই ভালো, কোনো সমস্যা নেই। কিছু অ্যান্টিভাইরাস ফ্রি। এখন যারা অ্যান্টিভাইরাস ফ্রি ইউজ করতেছো তারা মনে রাখবা তারা ভাইরাস পালতেছো। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে সে তোমাকে ফ্রিতে ইউজ করতে দিচ্ছে, সে তোমার এক্সপেরিয়েন্স ট্র্যাক করতেছে, সে আসলে দেখতেছে তুমি কখন কি কাজ করো। এছাড়া দেখা যায় যে তুমি চিন্তা করো তুমি একটা 3 বছর আগের অ্যান্টিভাইরাস ইউজ করতেছো, আজকে আমি একটা ভাইরাস বানাইলাম তোমার সাইটে আমি পুশ করলাম, সে 3 বছর আগের অ্যান্টিভাইরাস কি জানবে এই ভাইরাসটা, নতুন যে ভাইরাসটা আসছে এটা কি আসলে ভাইরাস কিনা? সে কিন্তু বুঝতে পারবে না। তাহলে আমাদের ওই পুরাতন বা ফ্রি ভার্সনের অ্যান্টিভাইরাস গুলা নিজেরাই একটা ভাইরাস, ওগুলো ফালাই দিবা সোজা কথা, ঠিক আছে? যার যে এরকম ফ্রি অ্যান্টিভাইরাস আছে সব ফেলে দিবা। এখন কোশ্চেন আসতে পারে ভাইয়া অ্যান্টিভাইরাস ফেলে দিলাম, তাইলে আমার পিসিতে এখন আমি মানে ভাইরাস যদি অ্যাটাক করে আমি বুঝবো কিভাবে, ঠিক আছে? তো আমরা যখন উইন্ডোজের অ্যাক্টিভেটেড ভার্সন ইউজ করব তখন উইন্ডোজের ভিতর বাই ডিফল্ট উইন্ডোজ ডিফেন্ডার নামে একটা টুল দেওয়া থাকে, যেটা আমার সমস্ত ভাইরাস চেক করতে পারে, এবং আমার উইন্ডোজ যেহেতু আপডেটেড সে নতুন কোনো ভাইরাস আসলেও সে চিনতে পারে। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে জি পারছি। ভাইয়া তাহলে কি করতে হবে? এরকম অ্যাভাস্ট, ইসেট, নর্টন, পান্ডা
যেগুলো ফ্রি ইউজ করতেছো তোমরা ডাউনলোড করে করে সেগুলো ফালাই দিবা। এরপরে উইন্ডোজ অ্যাক্টিভেট করবা, এরপরে উইন্ডোজ ডিফেন্ডার ইউজ করবা। উইন্ডোজ ডিফেন্ডার কিভাবে ইউজ করতে হবে আসো আমরা দেখি। উইন্ডোজ ডিফেন্ডার ইউজ করার সিস্টেম হচ্ছে তুমি সেটিংসে গিয়ে মানে সেটিংসে গিয়ে দেখবা আপডেট এন্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, সেখানে যাব, উইন্ডোজে যাচ্ছি, সেটিংস, এই যে আপডেট এন্ড সিকিউরিটি গেলাম, উইন্ডোজ সিকিউরিটি গেলাম। আচ্ছা, ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনে ঢুকবো, এটাই উইন্ডোজ ডিফেন্ডার, ঠিক আছে। আচ্ছা, সো ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনে আমাদের সবার প্রথমে ম্যানেজ সেটিংসে যেতে হবে, দেখতে হবে রিয়েল টাইম প্রোটেকশন অন করা আছে কিনা। এখানে 4টা প্রোটেকশন সম্ভবত আছে, রাইট? এই 4টা প্রোটেকশন অন করা আছে কিনা দেখবা, 1 2 3 4। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া জি ভাই। ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, এখানে তাই বলা আছে, সিলেক্ট করবা ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন, ম্যানেজ সেটিংস, ম্যানেজ সেটিংসে গিয়ে এই 4টা প্রোটেকশন আছে, এই 4টা প্রোটেকশন অন করে দিবা, শেষ। তোমার উইন্ডোজ ডিফেন্ডারের পিসি স্ট্যাটাসটা প্রোটেক্টেড দেখাবে। এটা কোথায়, এখানে আসতেছে না কেন? আচ্ছা যাই হোক, এই 4টা ইনস্টল করলে হবে, শেষ। 4টা অন করে দিবা, মেইন কাজটা এখানেই শেষ। আচ্ছা, কোনো অ্যালার্ট যদি আসে বা কোনো ভাইরাস যদি আসে, সাথে সাথে তুমি তোমার এই নোটিফিকেশনে এখানে দেখতে পাবা যে উইন্ডোজ ডিফেন্ডারের মাধ্যমে কোনো একটা ভাইরাস সে ইনজেক্ট করছে বা ধরতে পারছে, তখন সে ভাইরাসটা তুমি রিমুভ করে দিবা। এখানে দেখবা একটা অপশন আসবে মনিটরিং উইন্ডোজ ডিফেন্ডার স্ট্যাটাসটা অন করা থাকলে কোনো ভাইরাস যদি তুমি পাও তখন তুমি ভাইরাসটাকে ডিলিট করে দিবা। সবাই কি ক্লিয়ার? ভাইয়া আবার বল। আচ্ছা, তোমাদের যদি কোনো ভাইরাস পায় তোমাকে সাথে সাথে নিচের দিকে দেখাবে ওয়ান ভাইরাস ফাউন্ড, ক্লিক করবা ভাইরাসের উপরে, ডিলিট দেম, শেষ। ওটা যে ফাইলই হোক ফালাই দিবা। আর ম্যানুয়ালি একটা স্ক্যানিং এর অপশন আছে, সেটা হচ্ছে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনে গিয়ে কুইক স্ক্যানে যাবা। সেটা কিভাবে? সেটিংস, আপডেট এন্ড সিকিউরিটি, উইন্ডোজ সিকিউরিটি, এখানে কিছু, এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে। ওয়ার্নিংটা কিসের? এই যে এখানে দেখছো একটা থ্রেট পাইছে, থ্রেটটা যদিও লো বলতেছে, এই থ্রেডটা এভাবে রিমুভ করে দিবা, ঠিক আছে। থ্রেড যেগুলো পাবা এভাবে, থ্রেড যখন পাবা তখন সেই থ্রেডটাকে রিমুভ ক্লিক করবা। রিমুভ ক্লিক করলে দেখবা তোমার চলে গেছে। আর স্টার্ট অ্যাকশনে ক্লিক করলে এই যে ফাইলটা চলে যাচ্ছে, যে ফাইলটাতে থ্রেড আছে সেই ফাইলটা চলে যাচ্ছে, ঠিক আছে। সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, তো এইভাবে তোমরা থ্রেড গুলোকে রিমুভ করবা, যদি কোনো থ্রেড পাওয়া যায় ইমিডিয়েটলি রিমুভ করবা। আচ্ছা, এখন আমি আমার যে কম্পিউটার আছে সে কম্পিউটারটার স্পিড আপ সম্পর্কে দেখবো। একটা কম্পিউটারের স্পিড অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে উইন্ডোজের স্পিডের অবস্থা খুবই 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 খারাপ থাকে। তো আমাদের এই স্পিডটা কারণ হচ্ছে আমরা যখন উইন্ডোজ আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করি, ক্যাশ এসে অনেক জমা হয়ে যায় এবং ওই ক্যাশগুলোর কারণে কম্পিউটার কাজ করা যায় না। আবার কম্পিউটারে যদি একটা রিস্টার্ট দেওয়া হয় দেখা যাবে যে আবার একটা ভালো পরিমাণে স্পিড পাওয়া যায়। সেই জিনিসটা আমরা কিভাবে করব দেখাচ্ছি। আচ্ছা, সবার প্রথমে আমাদের যে সমস্ত সফটওয়্যার গুলো ইউজ হচ্ছে না সেগুলো ফালাইতে হবে। আচ্ছা, তার আগে আমাদের আরেকটা জিনিস লাগবে, সিসি ক্লিনার নামে একটা সফটওয়্যার। তোমার কাছে কি আছে সিসি ক্লিনার? আচ্ছা, এই যে আছে। তো সিসি ক্লিনার যদি কারোর কাছে না থাকে, সিসি ক্লিনারটা ফ্রিতে এখান থেকে ডাউনলোড করে নিবা। এটা সিসি ক্লিনারের মানে অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট থেকে তুমি এই যে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এটাকে ইনস্টল করে নিবা, ঠিক আছে। সিসি ক্লিনার ইনস্টলের পর একটু ভালো করে খেয়াল করো, সিসি ক্লিনার হচ্ছে তোমার ব্রাউজারের সমস্ত ক্যাশ
কুকি, পাসওয়ার্ড এই জিনিসগুলো রিমুভ করে দিবে। ডাউনলোড করবা এবং ইনস্টল করবা। ইনস্টল করার পর তুমি সফটওয়্যারটা ওপেন করবা। এখানে কাস্টম ক্লিন নামে একটা অপশন আছে। তো দেখো এই যে সিসি ক্লিনার সফটওয়্যারটা ওপেন করছি, তোমরা সব সফটওয়্যারটা ওপেন করবা সবার প্রথমে। আচ্ছা, এই যে কাস্টম ক্লিন নামে একটা অপশন আছে, সবার প্রথমে সেটিংটা আমাদের ঠিক করে নিতে হবে। কারণ অনেক সময় আমি ব্রাউজারে কিছু আইডি পাসওয়ার্ড সেভ করে রাখি, সেটা আমার রেগুলার লাগে, ধরো ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, তো সেই পাসওয়ার্ডগুলো রিমুভ করে ফেলে ঝামেলা। তো এই জন্য সেশন টেশন এগুলো করার জন্য আমরা সবার প্রথমে কাস্টম ক্লিন অপশনে যাব। ভাই একটু ক্লিক করো তো কাস্টম ক্লিনে। আচ্ছা, কাস্টম ক্লিনে ক্লিক করার পর সবাই একটু ভালো করে দেখো। একটু ডকে যত ভাই, আমি কেন জানি অ্যাক্সেস করতে পারতেছি না। নিচের দিকে নামো। এইখানে দেখো ওয়েট, ছবিতে দেখো সবার প্রথমে দেখো ইন্টারনেটে মাইক্রোসফট এজের যতগুলো ক্যাশ আছে সব টিক থাকবে। ইন্টারনেট এক্সপ্লোরার সব টিক থাকবে। গুগল ক্রোমে সেশন এবং সেভ পাসওয়ার্ড বাদে বাকি সব টিক থাকবে। তাহলে গুগল ক্রোমের ওই দুটো অপশন বাদ দিয়ে দাও, সিসি ক্লিনারে ঢুকো। হ্যাঁ, অ্যাপ্লিকেশনে দেখো এই যে গুগল ক্রোমে সেশন এবং সেভ পাসওয়ার্ড। ফায়ারফক্স সব অফ করে দিতে পারো যদি ফায়ারফক্স ওভাবে না ইউজ করো, ঠিক আছে? আচ্ছা ওকে, এবার নিচে নামো। এবার আবার ছবিতে যাও। ছবিতে দেখো এখানে সিস্টেমে আছে কিছু জিনিস, সিস্টেমের লাস্টের 4টা অ্যাডভান্সের সব বাদ থাকবে। সিস্টেমের লাস্টের 4টা বাদ, অ্যাডভান্সের সবগুলো বাদ, ঠিক আছে? এভাবে সেট করা আছে। ওকে, ডান। সেটআপ কি সবাই বুঝতে পারছো? এবার রান ক্লিনার দাও। আচ্ছা, আমাদের ক্যাশগুলো খুব অল্প সময়ে ক্লিন হয়ে যাবে, ঠিক আছে? ডকে চলে যাওয়া, আবার এটা ক্লিন হতে থাক। ইয়েস দিবা যেগুলো যেগুলো চাবে। এই ইয়েস দিলে অফ হয়ে যাবে, ওয়েট, ইয়েস দিও না, আপাতত নো দিয়ে রাখো। অফ হয়ে যাবে মানে আমার এই যে গুগলের ব্রাউজারে যা যা ওপেন আছে ডক টক সব অফ হয়ে যাবে, এই জন্য আপাতত দিলাম না। আচ্ছা, এবার এটা কখন করবা? ডকে যাও। এটা চেষ্টা করবা তুমি যখনই একটা কম্পিউটার মোটামুটি একদিন ধরে টানা ইউজ করতেছো, তারপরে তোমরা এই সিসি ক্লিনার রান করবা। বেসিক্যালি আমি যখন ম্যাক আর উইন্ডোজের মেইন ডিফারেন্সটা হচ্ছে এটা, সবার টার্গেট থাকা উচিত আমি একটা ম্যাক কিনবো, যদিও এখন ম্যাকের দাম অনেক কমে গেছে, 1 লাখের নিচে চলে আসছে। 2014-15-16 এই ভার্সনগুলো 1 লাখের নিচে নেমে গেছে। আর 2020-21 যদি কেউ কিনতে চায় এরকম 1,30,40,000 মতো পড়বে। তো ফ্রিল্যান্সিং করে এদের চেষ্টা করবো একটা ম্যাক কেনার। বেসিক ডিফারেন্সটা হচ্ছে আমরা ম্যাকে আমি দেখা গেছে টানা 2 মাস 3 মাস কম্পিউটার কখনো অফ করি নেই, কাজ করছি, কাজ ঘুমাইতে গেছি, আমার ওই যে উপরে যে স্লাইডটা আছে স্লাইডটা নামায় আমি ঘুমাইতে চলে গেছি, আবার যখন কাজ করতে ইচ্ছা করছে স্লাইডটা উঠায় আবার কাজ করা শুরু করছি। কিন্তু উইন্ডোজে এরকম আসলে এত লোড নিতে পারে না। উইন্ডোজে তুমি 1 দিন বা 2 দিন বা 40-50 ঘন্টা যদি একটা কম্পিউটার একটানা চালাও, সে আর লোড নেয় না। দেখবা ব্রাউজারে একটা সাইটে ঢুকতে অনেক সময় লাগতেছে, ব্রাউজারে একটা সিঙ্ক থেকে আরেকটা সিঙ্কে যেতে অনেক সময় লাগতেছে। তো এই জন্য তোমরা কি করবা, সিসি ক্লিনারটা প্রত্যেক 24 ঘন্টা পর পর রান করবা, ঠিক আছে? রান করে আমি যে সেটআপটা আছে এই সেটআপটা তো আর করার দরকার নেই, তুমি শুধু সফটওয়্যারটা ওপেন করবা, সিসি ক্লিনার ওপেন করে রান ক্লিনার দিয়ে ক্লিন করবা। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, নিচে নামো। আচ্ছা, এখন আমরা কিছু এক্সট্রা অর্ডিনারি কোড শিখবো, যেগুলো দিয়ে আসলে খুব দ্রুত ক্যাশ ক্লিয়ার করা যায়, এবং এইটা আমি মোটামুটি প্রেফার করি প্রত্যেক 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর এরকম কোডগুলো দিবা। এখানে কিছু এই কোডগুলা আমি যেগুলো দেখাবো, এই কোডগুলা হচ্ছে তোমার কিছু হ্যাকারদের তৈরি করা কোড। সো এই জিনিসগুলো বাহিরে শেয়ার না করা উচিত, কারণ হ্যাকারদের একটা ব্যাপার হচ্ছে তুমি মানে কোনো কিছু যদি জানো সেগুলা শেয়ার করলে সে যার কাছ থেকে পাইছো তাকে একটা ক্রেডিট দিতে হয়, বা দেখা যায় যে তুমি যদি এগুলা মানে ওপেনলি মানে সেল করো বা ওপেনলি কাউকে দিয়ে বাড়াও, তখন দেখা যায় সে ক্ষতি করতে পারে। তো চেষ্টা করবা যেগুলা তুমি নিজে পাইছো ফাইন, নিজে ইউজ করো, ঠিক আছে? নিচের দিকে নামো। নিচের দিকে নামার পর আমি কিছু এখন কোড দেখাবো। সবার প্রথমে সার্চ অপশনে যাও,
সার্চে গিয়ে সিএমডি কমান্ড প্রম্পটে আমি কিছু কোড পেস্ট করব। এখানে না ভাই, ওই যে নিচে উইন্ডোজে দেখো একটা সার্চ, এটা সবাই একটু ভালো করে খেয়াল করো। সার্চে গিয়ে সিএমডি লিখবো, কমান্ড মোডে ঢুকবো অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। কমান্ড মোডকে রাইট বাটনে ক্লিক করে ওই যে উপরে কমান্ড প্রম্পট, উপরে কমান্ড প্রম্পট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাইট বাটন দিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করো। আচ্ছা, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এবার আমি একটা কোডের লাইন কপি করব, এখানে পেস্ট করব। এটাতে তোমার কম্পিউটার যতটা ফাস্ট হবে, তুমি কোনো ফাস্ট করার সফটওয়্যার দিয়ে এতটা ফাস্ট করতে পারবে না, কারণ এখানে এমন কিছু কোড ইউজ করা হয়েছে যেগুলো তোমার টিসিপি আইপি থেকে শুরু করে তোমার যত ধরনের আইপি রিলেটেড ফাংশনালিটি আছে, মানে স্পিড ইনক্রিজের ব্যাপারটা হচ্ছে দুইটা। এক হচ্ছে তোমার কম্পিউটারটা কত দ্রুত কাজ করতেছে, দুই হচ্ছে তোমার ব্রাউজারটা কত দ্রুত কাজ করতেছে। অর্থাৎ কম্পিউটার থেকে ব্রাউজার একটা স্পিড, ব্রাউজার থেকে ইন্টারনেট আরেকটা স্পিড। ইন্টারনেট বলতে codemanbee.com এ তুমি ঢুকলা, www.codemanbee.com, এটা কি ব্রাউজার থেকে একটা ওয়েবসাইটে ঢুকছো না বা একটা সার্ভারে ঢুকছো না, সেই সার্ভারটা একটা স্পিডের ব্যাপার থাকে। তাহলে এই দুটো স্পিড ভালো করার জন্য আমি যে কোডগুলো দেখাচ্ছি, এটা এই কোডগুলোর কোনো বিকল্প নাই। যারা ম্যাক ইউজ করো তারা আমাকে নক করো, আমি ম্যাকের জন্য টার্মিনালে কিছু কোড আছে আমি দিয়ে দিব। এবার একটা লাইন কোড কপি করো আর এখানে পেস্ট করো, আর কিছু করা লাগবে না। এটা এভাবে থাকে, জাস্ট ডকে যাও, ডকে যাও, স্পেস দিব নিচে। না না কিছু লাগবে না, ডকে গিয়ে হ্যাঁ জাস্ট এই লাইনটা কপি করো, একটা লাইন কপি করো, কপি দিয়ে পেস্ট করে এন্টার দিবা, কন্ট্রোল ভি এন্টার। হ্যাঁ, একটা দিতে থাকো। সবাই বুঝছো না ব্যাপারটা? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে ওই যে পরের লাইনটা সহ ভাইয়া, পরের লাইনটা সহ একসাথে। ও, তুমি বুঝবা sorry. কেমন আমি বুঝে, দেখো তুমি 3টা ক্লিক করো এটার উপরে, তাইলে বুঝবা এটা এক লাইনের কোড নাকি 2 লাইনের কোড। এই দেখো আমি 3টা, এক মিনিট, হ্যাঁ 3টা ক্লিক করলে দেখছো এটা পুরোটা এক লাইনে আসছে। ট্রিপল ক্লিক করে কন্ট্রোল সি দিবা, কন্ট্রোল ভি দিবা, এবার দেখবা এন্টার দেওয়া লাগবে না, ডাইরেক্ট ঢুকে যাবে। ভাইয়া এখানে একটা কোড মিসিং গেছে, তাহলে আমি এখানে সমস্যা নেই, বসাবো। মিসিং হোক সমস্যা নেই, কন্ট্রোল ভি দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কন্ট্রোল ভি দাও। ওকে ডান। দেখছো তোমার যতগুলা সাবজেক্ট মার্কস থেকে শুরু করে যা আছে সব ফ্ল্যাশ করছে। ওকে, আউটপুট কি দেখার সমস্যা নেই, তুমি জাস্ট পেস্ট করতে থাকো। এগুলো হচ্ছে তোমার ডিএনএস গুলো ফার্স্ট ফ্ল্যাশ করবে। ওকে, নেক্সট। এর ফলে কি হবে ভাইয়া বুঝলাম না। এর ফলে তোমার স্পিডটা কত ফাস্ট হবে তুমি একটু পরে বুঝতে পারবা। youtube.com এ দেওয়ার আগে দেখবা ইউটিউবে ঢুকে গেছে। ব্রাউজার থেকে তোমার সার্ভারের যে স্পিডটা, মানে যে ক্যাশ গুলো থাকে এগুলো ক্লিয়ার করে মেইনলি, প্লাস কম্পিউটারের স্পিডও ভালো করে। আচ্ছা ভাই, এটা কি রেগুলার করবো নাকি? এগুলো তুমি যখনই বুঝবা, তুমি তো জানো যে তোমার কম্পিউটারে একটা স্পিড আছে, যখনই দেখবা একটু কমে গেছে স্পিড তখনই ইউজ করবে এটা একবার। 2 থেকে 3 মিনিট লাগবে, কিন্তু দেখবা একটা স্পিড পাবা টানা 24 ঘন্টা কাজ করার জন্য। আচ্ছা ভাই। আচ্ছা ভাইয়া এই যে প্রত্যেকটা সবগুলো যদি একবারে কপি করে ওখানে না না পেস্ট ভাই, করে একবারে হবে না, এগুলো প্রত্যেকটা সিঙ্গেল কোড, প্রত্যেকটা ফাংশনালিটি আলাদা আলাদা, ঠিক আছে? সিঙ্গেল সিঙ্গেল পেস্ট করতে হবে। সাইফুল অলি, তোমাদের ক্লাসে এটা দেখাইছিলাম হ্যাকমি ক্লাসটা? না ভাই, আমি তো দেখি না, আর আমি তো এমনিতেই 4-5টা ক্লাস মিস দিছিলাম। আচ্ছা আচ্ছা, এটা অনেকদিন পরে দেখাচ্ছি এই ব্যাচে। ভালো হয়েছে। জি ভাইয়া ডান। এখানে নিচে আর আছে কিনা? আর না আর নেই। ওকে, এবার তুমি জাস্ট ইউটিউব বা facebook.com এ গিয়ে দেখো, তারপর দেখবে এটা এটা কেটে কেটে দাও, দেবো? এটা কিছু করা লাগবে না, কেটে দাও। হ্যাঁ, অর্থাৎ ব্রাউজারের থেকে তোমার যে সার্ভারের যে স্পিডটা থাকে দেখবে দৌড়াবে এখন সোজা কথা, ঠিক আছে? ভিডিও কি প্লে করব? না, প্লে করা লাগবে না, জাস্ট তুমি মানে ব্রাউজ করার সময় স্পিডের ডিফারেন্সটা বুঝতে পারবা। আচ্ছা আমি ট্রাই করব। ওকে, ইয়াতে যাও, ডকে যাও,
মোটামুটি দেখবা তোমাদের পিসি স্পিডটা অনেক ভালো হয়েছে। আচ্ছা, এখন এটা কিন্তু তোমার পিসি মানে স্পিড বাড়ায় নাই, অর্থাৎ ব্রাউজার থেকে ইন্টারনেটে যখন বা সার্ভারে যায় তখন কিছু ক্যাশ থাকে। ক্যাশ বলতে আইপি রিলেটেড অনেকগুলো ক্যাশ থাকে, এই ক্যাশগুলো খুব দ্রুত ক্লিয়ার করে তোমার করতে হেল্প করে। আচ্ছা, এবার আমরা তো ব্রাউজার ইউজ করি ক্রোম ব্রাউজার, তাই না? ক্রোম ব্রাউজারে স্পিড আপের জন্য আমরা 4টা প্রসেস দেখবো, ঠিক আছে? সবার প্রথমে এটা একবারই করব, কোনো হার্মফুল সফটওয়্যার আছে কিনা অথবা 1 মাস পর চেক করলে দেখলে হবে। এখানে একটা লিংক আছে, দেখো, chrome/setting/cleanup। এই লিংকটাতে গিয়ে দেখবা এমন কোনো সফটওয়্যার বা কিছু আছে কিনা, বা এমন কোনো এক্সটেনশন আছে কিনা যেটা আসলে তুমি ইনস্টল করো নাই। ফাইন্ডে ক্লিক করো। এখন ও ব্রাউজারের মধ্যে কোনো হার্মফুল সফটওয়্যার বা কোনো কিছু আছে কিনা সেগুলো সে চেক করবে। চেক করতে থাক, ততক্ষণ ডকে চলে যাই। আচ্ছা, এরপর আননেসেসারি এক্সটেনশন যদি থাকে সেগুলো ডিসেবল করতে পারবা। তোমাদের এক্সটেনশনের উপর একটা ক্লাস হবে, তখন আরো ডিটেইল জানতে পারবা। লিংকটাতে যাও, chrome:/ ওই যে নিচে, এটা না, এটা চলতে থাক, ওই যে নিচে, হ্যাঁ, /extensions। এখানে গিয়ে দেখবা তোমাদের কোনো আননেসেসারি এক্সটেনশন আছে কিনা। আননেসেসারি এক্সটেনশন থাকলে ওগুলো ফেলে দিবা। অনেকগুলো ইনস্টল করে রাখছি ভাইয়া, ভিডিও দেখে। অফ করে দেবো কি এগুলো? ম্যাকফির কোনো দরকার নাই, ম্যাকফিটা ফালায় দাও নিচে, এটা রিমুভ, হ্যাঁ। পার্সোনাল লাগবে, পেজ রুলার থাক। আচ্ছা, ভিপিএন দিছো, ফাইন। আর মোটামুটি সবগুলো পরিচিত মনে হচ্ছে। মানে এখানে আসলে অনেক সময় হয় কি, তুমি ইনস্টল করো নাই, কিন্তু অনেক সময় এমন অনেক এক্সটেনশন চলে আসে যেগুলো তুমি ইনস্টল করো নাই। ইন দ্যাট কেস তুমি এটা চেক করে দেখবে এরকম কোনো কিছু আসছে কিনা। যেহেতু সবগুলো তোমাদের পরিচিত, সো ফাইন, বাকি সব আশা করি ঠিক আছে। আচ্ছা, এবার ব্রাউজারে ক্যাশ ক্লিয়ার। তোমরা ক্যাশ ক্লিয়ার করার জন্য Ctrl+Shift+Delete কিবোর্ডে ক্লিক করো। Ctrl+Shift+Delete। 2 ধরনের ক্যাশ আছে, ওয়েট, এখনই ক্লিয়ার করো না। 2 ধরনের ক্যাশ আছে, দেখো, একটা বেসিক, একটা অ্যাডভান্স। অ্যাডভান্সে যাও। আচ্ছা, ক্যাশের কিছু সেটআপের ব্যাপার আছে, ঠিক আছে? ডকে চলে যাও। আমি বেসিক এবং অ্যাডভান্সে কোনটা কোনটা টিক থাকবে, কোনটা কোনটা টিক থাকবে না বলে দিছি। বেসিকে মাঝখানে যেটা আছে কুকি এন্ড আদার সাইড, এটা উঠাই দিবা টিক। নিচে নামো, অ্যাডভান্সটা একটু দেখে নেই। বেসিকে মাঝখানে একটা বাদ যাবে, ঠিক আছে? নিচে নামো, অ্যাডভান্স। আচ্ছা, বেসিক, আচ্ছা, হ্যাঁ, অ্যাডভান্স একটু দেখে নিই। অ্যাডভান্সের লাস্টে 4টা বাদ যাবে, পাসওয়ার্ড, অটোফিল, সাইট সেটিংস আর হচ্ছে হোস্টেড অ্যাপ। আচ্ছা, ঠিক আছে। এখানে মাঝেরটা বাদ যাবে, তাই তো? হ্যাঁ, কুকি এন্ড সাইট ডাটা, কারণ কিছুদিন পরে তুমি কোনো সাইট ব্রাউজ করলে আর পাবা না। আচ্ছা, ক্লিয়ার করে ফেলো সব, এটা একবার করে রাখলে হবে, ঠিক আছে? ক্লিয়ার ডাটা, ডান। অ্যাডভান্স আগেটা ক্লিয়ার হোক, হ্যাঁ, অ্যাডভান্সে 4টা, বেসিকটা আলাদাভাবে ক্লিয়ার করতে হবে, অ্যাডভান্স আলাদাভাবে ক্লিয়ার করতে হবে। ওকে, ক্লিন হয়ে গেছে। আবার দাও Ctrl+Shift+Backspace বা Ctrl+Shift+Delete। হ্যাঁ, এবার অ্যাডভান্সে যাও। অ্যাডভান্সে লাস্টের 4টা উঠানো থাকবে, দেখো লাস্টের 4টা উঠানো আছে, ডান, ক্লিয়ার ডাটা। এটা তুমি, আমি বলবো তোমার 10-15 মিনিট পর বা যখনই মনে হবে যে ভালো হচ্ছে না, খুব দ্রুত ধাপাধাপ করে এই ক্যাশটা ক্লিয়ার করে নিবা। ওই কোডিংটা তোমরা ধরো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর দিলা, কিন্তু এই ব্রাউজারের ক্যাশটা আধা ঘন্টা 1 ঘন্টা পর দিবা। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ব্রাউজারের ক্যাশ। 2 নম্বরে আমি যে কোডিং এর ক্যাশ গুলো ক্লিয়ার করলাম সেটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আমাদের যতগুলো গুগলের সিঙ্ক আছে, আশা করি গুগলের সিঙ্ক সবাই বুঝো। তোমার কি আরেকটা সিঙ্ক আছে? গুগলের সিঙ্কে যাও, সিঙ্কে গিয়ে আরেকটা জিমেইলে ঢুকো, হ্যাঁ, অন্য একটা সিঙ্কে যাও, একই সিস্টেম। আবার দাও Ctrl+Shift+Delete। সেটিং একবার করে ঠিক করে নিবা, বাকি সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? বেসিকে যাও, বেসিকে মাঝখানে এটা ঠিক আছে, উঠানো, ক্লিয়ার ডাটা। আবার দাও, অ্যাডভান্সে লাস্টে 4টা থাকবে না, ক্লিয়ার করে নিবা ডাটা। সবাই কি ক্লিয়ার? সবাই, কার কোনো কোশ্চেন আছে ক্যাশ ক্লিয়ার নিয়ে? না ভাইয়া। ডকে চলে যাও, নিচে নামো। এই যে জিনিসগুলো, এগুলো সব আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। আমি 2004 থেকে 2003-4 থেকে কম্পিউটার ইউজ করি, তখন থেকে আসলে আমার যা যা মনে হয়েছে এগুলো সাজানো। এগুলো কোনো ওয়েবসাইট বা কোনো ডকুমেন্টেশন বা কোনো কোর্সেও পাওয়া না। সো বেসিক্যালি এগুলো তোমাদেরকে এক্সপিরিয়েন্স করে করে শিখতে হবে। তারপর আমি আসলে কম্পিউটার ইউজ করতে গিয়ে কম্পিউটার স্পিড ইনক্রিজ করার জন্য বা আমার সিকিউরিটির জন্য যা যা করা দরকার, সেই জিনিসগুলাই আমি তোমাদেরকে একটা ডকুমেন্টেশন আকারে সাজাই দিছি। তোমরা এই জিনিসগুলো রেগুলার প্র্যাকটিস করলে দেখবা, মানে পিসিতে কাজ করে একটা আনন্দ পাবা। মানে তুমি পিসিতে কাজ করতে গেলে দেখা যায় যে স্পিড পাচ্ছে না, অনেকে দেখবা
ধুপ করে পিসি অফ করে দেয় বা ভাল লাগে না পিসিতে কাজ করতে, এরকম একটা ফিলিংস কাজ করে। সো আমি যে জিনিসগুলো করছি এগুলো দিয়ে কাজ করে পিসিতে অনেক মজা পাবা কাজ করে। টাস্ক ম্যানেজারে অনেক ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টর আছে। আমরা সাধারণত কি হয়, সফটওয়্যার লাগবে, সমস্ত সফটওয়্যার ডাউনলোড করে রেখে দিই, হয়তো সেই সফটওয়্যার 1 মাসও ইউজ করি না। তো এটা উচিত না। আমার কাছে আমি থিঙ্ক করবো যে আমার এই সফটওয়্যারটা আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগবে না, আমি রিমুভ করে দিব। যে সফটওয়্যারটা লাগবে না সেটা রিমুভ করে দিব, যখন লাগবে তখন আবার ইনস্টল করে নিব। সো আসো আমরা টাস্ক ম্যানেজারে যাব। টাস্ক ম্যানেজারে যাওয়ার জন্য একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার ডিলিট 2 বার দাও। ওকে, সো এই হচ্ছে আমাদের টাস্ক ম্যানেজার, ঠিক আছে। তো সবার প্রথমে টাস্ক ম্যানেজারে আমাদের স্টার্টআপ নামে একটা অপশন আছে, দেখো স্টার্টআপ। নামতেছে না ভাইয়া নিচে। নিচে নামা লাগবে না ভাই, ওই যে স্টার্টআপ ট্যাব আছে, ট্যাব, স্টার্টআপ। এই যে স্টার্টআপ। স্টার্টআপ হচ্ছে তোমার কম্পিউটারটা ওপেন হওয়ার সাথে সাথে এই সফটওয়্যার গুলো অটো ওপেন হয়ে বসে থাকে। খুব স্বাভাবিকভাবে সিসি ক্লিনার আমি ইউজ করব একদিন পর পর। এটা আমার কি যতবার মানে কম্পিউটার যতক্ষণ চলবে ব্যাকগ্রাউন্ডে এই সফটওয়্যারটা রান হইলে আমার কি ক্ষতি না? আমার পিসি স্পিড তো খাচ্ছে সে, তাই না? জি ভাইয়া। তো সিসি ক্লিনার অফ করে দাও, মিউটরেন্ট অফ করে দাও, এনিডেক্স অফ করে দাও। মানে অফ করা মানে আমি কিন্তু সফটওয়্যার ডিসেবল করতেছি না, ভালো করে খেয়াল করো। স্টার্টআপে সফটওয়্যারটা ওপেন হবে না, মানে কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথে সফটওয়্যারগুলো ওপেন হয়ে বসে থাকবে না, কিন্তু সফটওয়্যারগুলো ঠিকই থাকবে। আমি কিন্তু সফটওয়্যার রিমুভ করতেছি না, আবার বলতেছি। জি ভাইয়া। ওকে, সো উপর থেকে একটা ফালাইতে ফালাইতে আসো। মিউটরেন্ট, হ্যাঁ আমি বলছি একটা যাও, উপরে যাও, মিউটরেন্ট ক্লিক করো। এটা ডিসেবল আছে, রাইট? আচ্ছা, সিসি ক্লিনারও ডিসেবল আছে। যেগুলো ইনেবল সেগুলো একটু দেখো, স্ট্যাটাস দেখলে বুঝতে পারবা। গুগল ক্রোম এটা লাগবে, এটা লাগবেই, এটা লাগবে, এটা থাক। নিচে নামো, আরো দেখি কিছু আছে কিনা। এরকম দেখবা অনেকের এরকম অনেক কিছু ইনেবল করা বসে আছে, ঠিক আছে। সো বাকি সবই ডিসেবল আছে। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। উইন্ডোজের সিকিউরিটি নোটিফিকেশনটা ইনেবল করে দাও, লাস্টের আগেরটা। এটা উইন্ডোজ ডিফেন্ডার, ডিফেন্ডার সবসময় ওপেন থাকবে। ডাবল ক্লিক করো, হ্যাঁ ইনেবল, এটা ইনেবল থাক। এটা কি সবাই বুঝতে পারছো? সবাই গিয়ে দেখবা স্টার্টআপে। আমার স্টার্টআপ মানে কি, আমার কম্পিউটার ওপেন হলে সবসময় কি আমি এনিডেক্স ওপেন করি না? সবসময় কি আমি সিসি ক্লিনার ইউজ করি না? সবসময় গুগল ক্রোম ইউজ করি? হ্যাঁ ক্রোম ইউজ করি, কারণ আমাকে ব্রাউজ করতে হয়। তারপর হচ্ছে আমার এই যে ধরো এখানে রিয়েলটেক অডিও, তারপরে এরকম অনেক কিছু আছে যেগুলো আমার দরকার হয় না, যেগুলো দরকার হয় না ওগুলো ফেলে দিব। 3 নাম্বার পয়েন্টে আছে, খেয়াল করো। টাস্ক ডকের মধ্যে টাস্ক ম্যানেজারে, টাস্ক ম্যানেজারটা একটু সরায় দাও বা মিনিমাইজ করে দাও, তাইলে হবে। আচ্ছা, এই যে উপরে উপরে উপরে, এত না। 2 নাম্বার পয়েন্ট শেষ করছি টাস্ক ম্যানেজারে। দেখো 2 নাম্বারটা সিলেক্ট করো, সবাই বুঝুক। 2 নাম্বারটা এইটা না ভাই? এই যে 2 নাম্বারটা আমরা করছি এই কাজটা, তাই না? এই যে এখানে স্টার্টআপে ডিসেবল করছি অল আননেসেসারি সফটওয়্যার যেগুলো লাগে নাই। এখন টাস্ক ম্যানেজারে গিয়ে প্রসেসে যাব। প্রসেসে গিয়ে দেখবো কিছু কিছু সফটওয়্যার অলরেডি রান করতেছে, রান করে আমার জায়গাগুলা বা আমার স্পিডটা খেয়ে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে। টাস্ক ম্যানেজারে গিয়ে প্রসেসে যাব, যে সফটওয়্যারগুলো আমি এখন ইউজ করতেছি না ওগুলো অফ করে দিব। এই দেখো প্রসেস নামে একটা অপশন আছে, প্রসেসে যাব। প্রসেসে যাওয়ার পর তুমি দেখবা তোমার যে সমস্ত সফটওয়্যারগুলো লাগবে না ওগুলো রিমুভ করে দিবা। প্রসেসে যাও। সো গুগল ক্রোম লাগতেছে, ফাইন। জুম মিটিং লাগতেছে, ক্লাস করতেছো। নিচে নামো, আর কি কি আছে একটু দেখি। সফটওয়্যার রিপেয়ারিং টুল, তারপর এনভিডিয়া। এটা কি এনভিডিয়ার কাজ কি? এটা কি ভিডিওর জন্য কিছু একটা করে? এটা এখন তো দরকার হচ্ছে না, তাই না? এটা সিলেক্ট করো, এখন তো দরকার হচ্ছে না এটা। না না এখন দরকার হচ্ছে না। সিলেক্ট করো, সিলেক্ট করে এন্ড টাস্ক, নিচের দিকে দেখো একটা বাটন আছে এন্ড টাস্ক, ডান, চলে গেছে। নিচের দিকে নামো, আরো কিছু আছে কিনা দেখি। এনভিডিয়া শেয়ার অফ করে দাও, এন্ড টাস্ক। উইচ্যাট এখন লাগতেছে? না না লাগতেছে। রিমুভ করে দাও, ক্লিক করো এন্ড টাস্ক। সবাই কি বুঝতেছো কি করতেছি? আমি জাস্ট লাইভ করে দেখাচ্ছি তোমাদেরকে, ম্যাকফিরও দরকার নেই। এভাবে এন্ড টাস্ক করে দিবা যেগুলো যেগুলো এখন দরকার নাই, ঠিক আছে? সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার পারফরম্যান্সে যাও। পারফরম্যান্সে সিপিইউ পারফরম্যান্স যাতে তোমাদের 50-এর উপরে থাকে। এখানে সিপিইউ পারফরম্যান্স কত? 24% ইউটিলাইজ হচ্ছে, তাই না? বাকি কত? 75% খালি আছে, খুবই ভালো। এটা 50-এর উপরে যাতে না যায় কারো। সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। এবং মেমোরি দেখো 53%, মেমোরিও যাতে 50-এর উপরে না যায়, ঠিক আছে? সিপিইউ এবং মেমোরি 50-এর উপরে না যাতে না যায় এটা খেয়াল করবা। সবাই ক্লিয়ার? কেটে দাও। জি ভাইয়া ক্লিয়ার। ভাই আমি কিছু কথা বলবো? বলো বলো।
আমি যখন হচ্ছে গুগল ক্রোম আর একটা ফটোশপ ওপেন করি তখন দেখা যাচ্ছে অলমোস্ট 80% 90% চলে চলে যায়। ফটোশপ সফটওয়্যারটা আসলে একটু মেমোরি খায়, এটা আসলে কিছু করার নাই, এটা ফটোশপের জন্য হচ্ছে। ও। ফটোশপ ওপেন করা ছাড়া দেখবা মোটামুটি স্পিডটা ভালো থাকবে। হ্যাঁ, ফটোশপ ওপেন করলেই হয়। এবং দেখবা যে গ্রাফিক ডিজাইনের জন্য ভালো কনফিগারেশন লাগে বা এরকম। দেন ফটোশপের কাজ যদি করো তাহলে তো লাগবে, আর যদি না করো তাহলে অফ করে রাখবে আর কি, ঠিক আছে? ও, ওকে। আচ্ছা নিচে নামো দেখি ভাইয়া। আচ্ছা এখন আমরা কন্ট্রোল প্যানেল থেকে কিছু আননেসেসারি সফটওয়্যার রিমুভ করব, যেটা আমাদের একটা কমন মিস্টেক, আমরা সব সময় অনেক সফটওয়্যার দিয়ে ভরে রাখি। স্টার্ট নামে যেখানে আছে ওখানে গিয়ে সার্চে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করো। সার্চ করার পর আনইনস্টল সফটওয়্যারে যাব, তারপরে যে সমস্ত সফটওয়্যারগুলো লাগবে না ওগুলো ফেলে দিব। কন্ট্রোল প্যানেলটা ওপেন করো। কন্ট্রোল প্যানেল ওপেন করার পর এখানে দেখো কই গেছে, এক মিনিট। কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল সফটওয়্যার এরকম কোনো অপশন নাই। এটা প্রোগ্রাম এন্ড ফিউচার আছে, ফিচার আছে। জি ভাই, এখান থেকে আনইনস্টল হ্যাঁ, করা যাবে ঠিক যদি আছে। কিছু করতে চাই। সো কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রাম এন্ড ফিচার্স নামে একটা অপশন না, আমি একটু অ্যাড করে দিই, এটা নতুন আপডেট আসছে। ডকে আপডেট করে দিচ্ছি, যা যা চেঞ্জ হচ্ছে। ওকে ভাইয়া। প্রোগ্রাম ফিচার্স থেকে আনইনস্টল সফটওয়্যার, এখন যাও। এখন তুমি এক একটা যে সফটওয়্যারগুলো লাগবে না উপর থেকে আসো। মিউটরেন্ট তুমি 15 দিনে একবার ইউজ করো? ইউটরেন্টটা প্রয়োজন পড়ে ভাই একটু ডাউনলোডের আচ্ছা ফাইন। ক্ষেত্রে। অ্যাডোব ফটোশপ ইউজ করো? প্রিমিয়াম প্রো ইউজ করো? অনেকদিন ইউজ করে নাই, বাট আগে ইউজ করতাম। এখন ফেলে দাও, তাইলে যখন লাগবে আবার ইনস্টল করে নিবা, তোমার কাছে তো সফটওয়্যারটা আছেই। ঠিক আছে, হ্যাঁ, দেখবা অনেক অনেক জায়গায় স্টোরেজ প্রিমিয়ার প্রোটা লাগে না। ডাবল ক্লিক করলে হবে, ডাবল ক্লিক করে আনইনস্টল বা রাইট বাটন দিয়ে আনইনস্টল করলে হবে। এইটা প্রথমে মেবি তুমি একটু ওয়েট করবা, এটা আনইনস্টল নিতে একটু সময় লাগবে, আনইনস্টল হওয়ার পর আরেকটাতে যাব আমরা। সবাইকে বুঝতেছো? আগামী 7 দিন ইউজ করবো না এমন সফটওয়্যার, বা লাস্ট 7 দিন ইউজ করি নেই এমন সফটওয়্যার ফেলে দাও। আচ্ছা এভাবে দেখবা এনিডেক্স লাগে সম্ভবত, থাক। তারপর হচ্ছে বঞ্জুর, এটা কি কোনো সফটওয়্যার নিচের দিকে? আই এম নট শিওর ভাইয়া, এটা আমি নিজে জানি না এটা কি। অ্যাপল ইনকের কিছু একটা হবে। ফেলে দাও, লাগবে না। গেমিং মনে হয় অনেক খেলো, এপিক গেম লঞ্চার টঞ্চার অনেক কিছু আছে। আগে করতাম ভাইয়া, প্রায় 4-5 মাস আগে, বাট আচ্ছা যেগুলো লাগবে না এভাবে রিমুভ করবা। সবাই কি বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা এবার আমরা ইয়াতে চলে যাই আবার ডকে। এখান থেকে অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, ঠিক আছে? এটা আনইনস্টল করবা সবাই, এভাবে যেগুলো যেগুলো লাগবে না সেগুলো আনইনস্টল করে দিবা, দেখবা অনেক অনেক ভালো স্পিড পাবা। খুব স্বাভাবিকভাবে বাকি আমাদের অলমোস্ট সবগুলোই লাগে আর কি আমার। মানে এটা এটা আমাদের সাইকোলজি লাগে, বাট যখন লাগবে তখন ইউজ করবো। যদি এক সপ্তাহের মধ্যে লাস্ট 1 উইক ইউজ করি না তাহলে ফেলে দিবা। আমিও আগে এরকম করতাম, আমার যত সফটওয়্যার পরিচিত আছে সব ইনস্টল করে রেখে দিতাম, ঠিক আছে? যেমন এই গ্র্যান্ড থেফট অটো, এটা আমার ইনস্টল দিতে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা লেগেছে, এই জন্য আর কি ইনস্টল করি না, রেখে দিছি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এভাবে অনেক সফটওয়্যার তোমার, হ্যাঁ তোমার 30 থেকে 40% সফটওয়্যার ফেলে দিও। আচ্ছা যেমন আবার অনেক ভুল করি, যেটা ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে ভিডিও দেখা যায়, আবার আরেকটা সফটওয়্যার আছে সেটা দিয়ে ভিডিও দেখা যায়, দুটোতে রাখার দরকার নাই, তাই না? এরকম যে সমস্ত সফটওয়্যার মাল্টিটাস্কিং করার জন্য, একটা টাস্কিং করার জন্য মাল্টি সফটওয়্যার রাখার দরকার নাই, সেক্ষেত্রে যেগুলো যেগুলো লাগবে না ওগুলো ফেলে দিবা। যখন লাগবে এগুলো ইনস্টল করতে 1 মিনিটের ব্যাপার, কিন্তু যখন লাগবে তখন দেখবা তুমি মানে একটা ভালো স্পিড পাবা, যতদিন লাগবে না, ব্যাপারটা হচ্ছে এটা, ঠিক আছে? ওকে ডান। এবার ডকে চলে যাও। এভাবে আননেসেসারি সফটওয়্যার জাস্ট সিম্পলি চিন্তা করবা লাস্ট 7 ডেজ ইউজ করছি কিনা, যেগুলো রাখিনি এগুলো ফেলে দিবা। আচ্ছা বুকমার্কিং হাইডিং এর ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। বুকমার্ক তো সবাই ইউজ করতে পারো নাকি? জি ভাই, বুকমার্ক পাই। আচ্ছা আমরা বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন ভিডিও কল বা মিটিং এ দেখা যায় অনেক সময় বুকমার্ক দেখা যায়, এই বুকমার্ক গুলো অনেক দামে সেল হয়। বা বুকমার্কে চিন্তা করো একটা ডেভেলপার ধরো 10 বছর ধরে কাজ করতেছে, তার বুকমার্কে যতগুলো সাইট আছে সেগুলো অনেক অনেক পাওয়ারফুল। অনেক হ্যাকার এই বুকমার্ক গুলো হ্যাক করার জন্য আসে। ইন দ্যাট কেস আমরা বুকমার্কটা হাইড করে ফেলবো। কন্ট্রোল শিফট বি দাও। কিছু আসে?
জি ভাইয়া হাইড হয়ে গেছে বুকমার্ক। তো আমি তো দেখলাম না, আবার দাও তো কন্ট্রোল শিফট বি। আচ্ছা আমি আপনাকে অন্য একটা এক্সটেনশনে, এই এক্সটেনশনে অতগুলো বুকমার্ক নাই, আমি আরেকটা অন্য একটা extension। বুকমার্ক কি সবাই বুঝো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ভাই একটু মাউসটা ছাড়ো, আমি ধরো একটা না বুকমার্ক করে ভাইয়া। দেখাই। আচ্ছা আমি একটা বুকমার্ক করে দেখাই, ছাড়ো, ধরো অনেকে বুঝে না। আচ্ছা ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি ভাই। আচ্ছা ধরো আমার এই যে এখানে আছে বুকমার্ক। বলে জি এটা দিলাম। আচ্ছা জি আমি ভাই, এটা ক্রিয়েট করতেছি, আগেটা এটাতে আচ্ছা, ক্রিয়েট ঠিক আছে। করতেছি আমি। মনে করো অবশ্যই। এখানে আমার একটা ডক দিছে ভাইয়া, ডকটাকে যে বুকমার্ক, এটা স্টার আইকন আছে তাই না? স্টার আইকনে গিয়ে অ্যাড বুকমার্ক নামে একটা অপশন আছে। অ্যাড বুকমার্কে যাওয়ার পর সবাই দেখো এরকম বুকমার্কটা ম্যানেজ করার জন্য তোমরা এরকম মোর বাটনে ক্লিক করবা। তো এটা মনে করো কোডবেন বিডির উপরে একটা বুকমার্ক তাই না? তাহলে তুমি একটা নতুন ফোল্ডার বানাবা, ফোল্ডারের মধ্যে লিখলা ধরো কোডম্যান বিডি, ঠিক আছে? আচ্ছা তাইলে আমি এই কোডম্যান বিডি যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের মধ্যে বুকমার্কটা সেভ করলাম, ঠিক আছে? একটা বুকমার্ক গেল। এরপরে ধরো এই যে মেইল চিম, এটাও কোডম্যান বিডি দেখাইছে, তাইলে এটার মধ্যে ঢুকলাম, ঢুকার পর অ্যাড বুকমার্ক, অ্যাড বুকমার্কে এই যে কোন ফোল্ডারে রাখবা এই ফোল্ডারটা ধরাই দিবা, কোডম্যান বিডিতে রাখবো, কোডম্যান বিডি ধরাই দিলাম, ঠিক আছে? এইবার বুকমার্কটা কিভাবে আনবো খেয়াল করো, আমি সবার প্রথমে এখানে যাব, এইখান থেকে বুকমার্ক নামে একটা অপশনে যাব, ঠিক আছে? বুকমার্কে যাওয়ার পর শো বুকমার্ক বারে ক্লিক করব। তাহলে দেখো এই যে কোডম্যান বিডি বুকমার্কটা চলে আসছে না? এখানে দেখো এই যে দুটো সাইট সেভ হয়ে গেছে, তোমার ফিউচারে কাজে লাগবে তাই না? ব্যাপারটা কি ক্লিয়ার? জি ভাইয়া। কারণ তোমার ফিউচারে লাগতেছে, তোমার কাছে হ্যাকমি শিটটা নাই, তুমি এই যে কোডম্যান বিডিতে যাবা, হ্যাকমি শিটের মধ্যে ক্লিক করবা, হ্যাকমি শিটটা ওপেন হয়ে যাবে, এটাকেই বুকমার্ক বলা হয়। বুকমার্ক ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। এই বুকমার্কটা তোমার সবসময় হাইড করে রাখবা ফর সিকিউরিটি। বুকমার্ক হাইড করার জন্য কন্ট্রোল, ধরো এই সাইটটাও দিছে কোডম্যান বিডি, ঢুকা রাখলাম, অ্যাড বুকমার্ক, কোডম্যান বিডিতে ধরনের আছে সেভ। তাহলে দেখো কোডম্যান বিডিতে এখন যদি কেউ যায় 3টা বুকমার্ক চলে আসছে, সবাই ক্লিয়ার? এখন এই বুকমার্কটা সবসময় হাইড করে রাখবা, এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিফট বি, কন্ট্রোল শিফট বি দিছি চলে গেছে, দেখছো বুকমার্কটা? আবার কন্ট্রোল শিফট বি দিছি চলে আসছে, ক্লিয়ার? জি ভাইয়া। অথবা এখান থেকে বুকমার্কে যাবা, শো বুকমার্ক, হাইড বুকমার্ক, দুটো অপশন আছে। শো বুকমার্ক আছে, শোটাতে আরেকবার ক্লিক করলে হাইড হয়ে গেছে, ওকে? আবার আনতে চাইলে এখান থেকে ক্লিক করে বুকমার্কে যাবা, শো বুকমার্ক। সবাই ক্লিয়ার বুকমার্ক? কিন্তু জেনারেলি তুমি কোনো ভিডিও কল বা জেনারেলি সবসময় বুকমার্কটা হাইড করে রাখবা, ওকে? ওকে ভাইয়া। আচ্ছা বুকমার্কের ব্যাপারে বুঝলাম আমরা, এবার আসো রিকমেন্ডেড ব্রাউজার। আমরা ব্রাউজিং করি সাধারণত, ভালো করে খেয়াল করো, গুগল ক্রোম এটা আমাদের সবার প্রথম পছন্দ। এটার পাশাপাশি তোমরা ব্রেভ ব্রাউজারটা ইউজ করার ট্রাই করবা। ব্রেভ ব্রাউজার সাধারণত তোমার পিসি ব্রাউজিং স্পিডটা অনেক ভালো করে দিবে, অনেক ভালো মানে ব্রাউজিং করে তুমি অনেক মজা পাবা, এবং এইটা কোনো ক্যাশ সেভ করে না, যার কারণে ব্রাউজার যে স্লো হয়ে যায় সে স্লো হওয়ার ব্যাপারটা কাজ করবে না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, গুগল ক্রোমের যে সিঙ্ক গুলো আছে এগুলো তুমি ব্রেভ ব্রাউজারে পাবা। সাজেস্টেড হচ্ছে গুগল ক্রোম ইউজ করো, ব্রেভ ইউজ করো, কখনোই ইউজ করবা না অপেরা, কখনোই ইউজ করবা না ইউসি ব্রাউজার। অপেরা এবং ইউসি ব্রাউজার এতটাই দুর্বল তোমার সিকিউরিটি যে তোমার যে কোনো সময় পিসি হ্যাক হইতে পারে। সো সাধারণত এই ব্রাউজার গুলো কখনো ইউজ করবা না, অপেরা, ইউসি। যদি খুব বেশি দরকার হয় মোজিলা ইউজ করতে পারো, ক্যানারি ব্রাউজার ইউজ করতে পারো, ক্যানারিও গুগলের একটা ব্রাউজার। এছাড়া গুগল ক্রোম এবং ব্রেভ সবচেয়ে বেস্ট, আমি এই দুটার বাইরে কোনো ব্রাউজারই ইউজ করি না। আচ্ছা এখন ব্রেভ ব্রাউজারটা কিভাবে ইউজ করব তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ বলো। আমি হচ্ছে আপনার মাইক্রোসফট এজ, যেটা হচ্ছে আপনার এক্সপ্লোরারের যে উইন্ডোজ 10 এর ক্ষেত্রে কাজ করে, সেটা ইউজ করি। এটা ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? না ওটা সমস্যা না, কিন্তু তোমার যে এরকম বুকমার্কিং, তারপর হচ্ছে আমার গুগল ক্রোমে অনেক এক্সটেনশন আছে, এই জিনিসগুলো না তুমি মিস করবা আর কি, ব্যাপারটা হচ্ছে এটা। ও থ্যাংক ইউ। আচ্ছা সো ইউজ করতে পারো মাইক্রোসফটের যেগুলো বিল্ট ইন, ওটা প্রবলেম হবে না। আচ্ছা এবার আমরা ব্রেভ ব্রাউজার কিভাবে ইনস্টল করব। ব্রেভ ব্রাউজারটা মানে ইনস্টল করার জন্য তোমরা সবার প্রথমে ব্রেভ ব্রাউজার লিখে গুগল করবা। তোমার ভাইয়া যে ভাইয়া স্ক্রিন শেয়ার করছো তার কি ব্রেভ ব্রাউজার আছে? জি ভাইয়া আমার ডাউনলোড করে রাখছি। আচ্ছা গ্রেট। তো গুগল করবা ব্রেভ ব্রাউজার লিখে, ওকে ওপেন করো, ব্রেভ ব্রাউজার লিখে গুগল করে ডাউনলোড করে নিবা ফ্রি। আচ্ছা এবার ব্রেভ ব্রাউজারটা কিভাবে সেট আপ করবা দেখো। সবার প্রথমে ডকে চলে যাই, আসলে ডক থেকে দেখে দেখে শিখি আমরা। আচ্ছা ইনস্টল এবং ওপেন করবা, ওপেন করার পর ব্রেভের সেটিংসে যাবা, সেটিংসে গিয়ে ক্রিয়েট নিউ প্রোফাইল
অর্থাৎ আমি গুগল থেকে একটা একটা সিঙ্ক নিয়ে আসবো। সিঙ্ক তো সবাই বুঝতে পারছো তাই না? দেখবা গুগলে এরকম মাল্টি সিঙ্কিং থাকে, অনেক অনেক সিঙ্ক থাকে। এরকম ধরো ওর এরকম অনেকগুলো জিমেইল দিয়ে অনেকগুলো গুগল অ্যাকাউন্ট করছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সিঙ্ক করা আছে। ধরো এটাতে সে প্রোগ্রামিং করে, এটাতে ফ্রিল্যান্সিং করে, এটাতে পড়াশোনা করে, এটাতে খেলা দেখে, এরকম হতে পারে না ব্যাপারটা এরকম। সো এরকম মাল্টিপল ইমেল দিয়ে তোমরা এরকম মাল্টিপল জিমেইল খুলে রাখবা। তো আমরা ব্রেভের সেটিংস থেকে ক্রিয়েট নিউ প্রোফাইলে ক্লিক করব। আচ্ছা এখন তো ডাইরেক্ট ওপেনই করে দিছে না? ব্রেভ ওপেন করার পর এরকম দেখবা অ্যাড নামে একটা অপশন পাবা, ঠিক আছে? এটা নাম দিলাম, মনে করো বাংলাদেশ, তোমার একটা সিং দেখলাম, আমি বাংলাদেশ নামে দিয়ে রাখলাম, একটা কালার চুজ করলাম, ডান। আচ্ছা ওর সিংগুলা অলরেডি ইম্পোর্ট করা আছে, তোমরা কি এটা করে নিতে পারবা? বাট আমার সিঙ্ক গুলো এখানে আসে না ভাইয়া, মানে যে বুকমার্ক বা এগুলো আসে না। আমি গতকালকে ট্রাই করছি। মানে বুকমার্ক আর হচ্ছে Extension. এক্সটেনশন গুলো কাজ করবে না আর কি। হ্যাঁ, তারপরে জি। তোমার গুগলে ওই গুগল ব্রাউজারের মধ্যে যে সমস্ত ওয়েবসাইট বা কুকি গুলো সেভ করা আছে ওগুলো তুমি অটো এখানে পাবা, ঠিক আছে? জি ভাইয়া। সবাই কি এটা করে নিতে পারবা? জি ভাইয়া পারবো। ব্রেভের সেটিংস এ গিয়ে একদম নতুন যদি হয় ব্রেভ, ওর তো আসলে সেটিং করা আছে। ব্রেভের সেটিংস এ গিয়ে ক্রিয়েট নিউ প্রোফাইল দিবা, লেটস গো ইম্পোর্ট। ইম্পোর্টে যাওয়ার পর গুগল প্রোফাইল 1 2 3 এরকম দেখাবে, একটা একটা গুগল প্রোফাইল ইম্পোর্ট করবা, ঠিক আছে? রিওয়ার্ডটা ইনেবল করে দিতে পারো, দ্যাটস ইট। এরপরে ব্রেভ ব্রাউজার ইউজ করে ব্রাউজ করে অনেক মজা পাবা। আচ্ছা এতটুকু পর্যন্ত আজকের কন্টেন্ট। নিচের দিকে যেগুলো দিছি এগুলো যদি সময় পাও তাইলে পড়ো, অনেক মজা পাবা এগুলো, ঠিক আছে? এগুলো আসলে বিভিন্ন ব্রাউজার, বিভিন্ন টেকনোলজি, টর ব্রাউজার, এরকম অনেক ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা সো আমরা একটু অ্যাসাইনমেন্ট গুলো ওভারভিউ করে ফেলি, আজকে আমাদের টাস্ক গুলো কি কি থাকতেছে। একদম সবার টপে আমি অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দিছি, দেখো। সবার প্রথমে গুগল ক্রোম ইনস্টল করবা, ব্রেভ, গুগল ক্রোম এবং ব্রেভ ইনস্টল করবা, অপেরা ইউসি থাকলে ফালাই দিবা, শেষ। তো তুমি গুগল ক্রোম এবং ব্রেভ যে ইনস্টল করছো এটার একটা স্ন্যাপ নিবা, ক্লিয়ার? জি ভাইয়া। স্ন্যাপটা একটা গুগল ডকে জমা দিবা। তুমি আননেসেসারি সফটওয়্যার ডিলিট করছো কোত্থেকে বলো তো? কন্ট্রোল প্যানেল থেকে, মনে আছে? কন্ট্রোল প্যানেল থেকে। কন্ট্রোল প্যানেল থেকে আননেসেসারি সফটওয়্যার গুলো ডিলিট প্রোগ্রাম এন্ড ফিচারসে গিয়ে হ্যাঁ আননেসেসারি সফটওয়্যার ডিলিট করার সময় একটা স্ন্যাপ নিবা, ক্লিয়ার? জি ভাইয়া। তোমার উইন্ডোজ অ্যাক্টিভেটেড আছে, এটার একটা স্ন্যাপ নিবা। কেন নিবা? ফুল উইন্ডোজের একটা স্ন্যাপ নিবা। হাতের ডান দিকে আমরা যদি দেখি অ্যাক্টিভেট উইন্ডোজ আছে তখন বুঝবো যে উইন্ডোজটা অ্যাক্টিভেটেড না, ক্লিয়ার? জি ভাইয়া। তোমার যত ফ্রি অ্যান্টিভাইরাস আছে সব ফালাই দিবা। ওকে। তারপর হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডারটা অ্যাক্টিভেট করবা। মনে আছে উইন্ডোজ ডিফেন্ডার অ্যাক্টিভেট করার সময় যে চারটা অপশন টিক দিছিলাম? জি ভাইয়া। ওটা স্ন্যাপ নিবা। টাস্ক ম্যানেজারে গিয়ে স্টার্টআপে গিয়ে সব ডিসেবল যে করছো এটা একটা স্ন্যাপ নিবা। ওকে। টাস্ক ম্যানেজারে গিয়ে প্রসেসে গিয়ে যে একটা একটা এন্ড নাও করছো সেটা একটা স্ন্যাপ দিবা। টাস্ক ম্যানেজারে পারফরম্যান্সে গিয়ে সিপিইউ এবং মেমোরির পারফরম্যান্সের রেট যে 50 এর নিচে আছে সেটার একটা স্ন্যাপ দিবা। এরপর তুমি কমান্ড প্রম্পটে যে ইউনিক কোড গুলো পেস্ট করছো কমান্ড মোড থেকে একটা স্ন্যাপ নিবা, ঠিক আছে? সবাই ক্লিয়ার? ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার। আর হচ্ছে এখানে গুগল ক্রোমের এটা যখন এক্সটেনশন দেখাবো তখন বুঝতে পারবা। যে কোনো 2টা বা 3টা সিঙ্কের বেশি গুগলে রাখো না। ব্রেভ ইনস্টল এবং সেটআপ করবা, সিসি ক্লিনার সেটআপ করবা, সেটআপে একটা স্ন্যাপ দিবা। এই 13টা কাজের 13টা স্ন্যাপ একটা গুগল ডকে নিয়ে জমা দিবা, ক্লিয়ার সবাই? জি ভাইয়া। থ্যাঙ্কস ফর শেয়ারিং। টাস্ক কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। একদম আচ্ছা ক্লিয়ার। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো। আচ্ছা ভাইয়া আমি তো ম্যাক ইউজ করি, আমারটা আমি কিভাবে করব? আচ্ছা আমি তোমারটা বলতেছি। টেক অল স্ন্যাপ, একটা গুগল ফোল্ডার এট গুগল ডক বলি, গুগল ডকের মধ্যে সাবমিট করবা। আর গুগল ডকের মধ্যে তোমার সমস্ত ফাইলগুলো কিভাবে সাবমিট করবা এটা তো পারো নাকি? পারি ভাইয়া। গুগল ডকের যদি অ্যাক্সেস না দেওয়া থাকে অ্যাক্সেসটা শেয়ার করবা। অর্থাৎ এরকম একটা গুগল ডক ওপেন করবা, ডকের মধ্যে এরকম সবগুলো ছবি রাখবা। ছবি রাখার পর তুমি শেয়ার বাটনে ক্লিক করবা। শেয়ার বাটনে ক্লিক করার পর এখানে দেখো একটা অপশন আসবে, এই যে চেঞ্জে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিংক ভিউয়ার, তারপরে লিংকটা কপি করে
এই কপি করা লিঙ্কটা আমাদেরকে অ্যাসাইনমেন্টে সাবমিট করে দিবা, ঠিক আছে? জি সবাই ভাইয়া, ক্লিয়ার না? জি ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, যে একজন আপু ম্যাক ইউজ করতেছো তার হচ্ছে ব্রেভ ব্রাউজার ইউজ করবা। তারপর হচ্ছে তোমার পিসির যে সমস্ত আননেসেসারি সফটওয়্যার আছে ওগুলো ফেলে দিবা। আর ইউনিক যে কোডগুলা দিয়ে দিচ্ছি, টার্মিনালের জন্য আলাদা, এটা শুধু ম্যাক ইউজার একজন আছে আমাদের, তার জন্য বলতেছি। আচ্ছা, টার্মিনালের কোডগুলা হচ্ছে এতক্ষণ লাগতেছে আসতে, আর বাকি সিস্টেমগুলো একই, ঠিক আছে? মানে টাস্ক ম্যানেজার লাগবে না, এই জিনিসগুলো তোমার অটো আছে। এবং তোমার সিসি ক্লিনারটা ডাউনলোড করে নিবা। দেখো আমি ইউজিং সিসি ক্লিনার। এটা এখনো মনে হয় ইনস্টল করা হয়নি। সিসি ক্লিনারটা ইউজ করবা, ম্যাকের জন্য সিসি ক্লিনার আছে। ওকে, কি হলো টার্মিনালের? আচ্ছা, এই যে দেখো, সবার প্রথমে এরকম এই যে সুডো পার্স কন্ট্রোল স্পেস দিয়ে টার্মিনাল লিখবা। তোমার টার্মিনাল আসবে, কোড দিবা সুডো পার্স, একটা পাসওয়ার্ড চাবে, এটা তোমার কম্পিউটারের পাসওয়ার্ড, কম্পিউটারে ঢোকার সময় পাসওয়ার্ড। এবার অ্যাডমিন মোডে চলে গেল। এবার একটা খালি কপি করো, পেস্ট করো, এন্টার দাও। কন্ট্রোল সি কন্ট্রোল ভি এন্টার, কন্ট্রোল সি কন্ট্রোল ভি এন্টার, সি কন্ট্রোল ভি এন্টার, ঠিক আছে? এভাবে দিতে থাকবা। অনেকগুলো কোড আছে, আমি এটা ওই হ্যাকমি শিটে দিয়ে রাখতেছি। তার মানে তোমার যা যা প্রসেস পড়বে, যেমন সিসি ক্লিনার পড়বে, ব্রেভ ব্রাউজার পড়বে, ডিফেন্ডার লাগতেছে না তোমার, ঠিক আছে? উইন্ডোজে বাই ডিফল্টই মানে ভাইরাস গুলো চেক করার জন্য অপশন আছে। ফাইল ডাউনলোড করার জন্য এগুলো ইউজ করবা, এগুলোতেই ম্যাকের ভার্সন গুলো আছে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার উইন্ডোজের যে ফাংশন গুলো ওগুলা বাদে বাকি যা যা আছে এগুলো সব সেমই থাকতেছে। এই কোডগুলোর জায়গায় ম্যাকের কোড ইউজ করবা। আচ্ছা, এখানে হচ্ছে কোর্স ফর ম্যাক, সো যারা উইন্ডোজ ইউজ করতেছো তারা এই পার্টটা স্কিপ করবা। এগুলাও কিছু অদ্ভুত কোড, গুগল করে বা কোনোখানে পাবা না, চেষ্টা করবা যে এই কোডগুলো কোথাও শেয়ার না করা, ঠিক আছে? এটা অরেঞ্জ কালার দিয়ে দিই, ডার্ক অরেঞ্জ, ঠিক আছে? এই হচ্ছে কোডগুলো, ঠিক আছে? এই কোডগুলো ইউজ করার সময় টার্মিনালে যা কাজগুলো করছো এটা স্ন্যাপ নিয়ে নিও, ঠিক আছে? বেস্ট অফ লাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।